ওকে, তাহলে দেখো ফার্স্ট অন আমরা আগে হচ্ছে কি ক্রোমোজোম সম্পর্কে জানার চেষ্টা করি। ঠিক আছে, ক্রোমোজোম সম্পর্কে জানার চেষ্টা করি যে ক্রোমোজোমটা আসলে কি। ক্রোমোজোম নিউক্লিয়াসে হচ্ছে একটা অংশ। আমরা লাস্ট ক্লাসে যখন নিউক্লিয়াস পড়ছি সেখানে আমরা দেখছি যে নিউক্লিয়াসের 4টা অংশ প্রধান, তার মধ্যে হচ্ছে কি ক্রোমোজোম। তো ক্রোমোজোম নিউক্লিয়াসে অবস্থান করে। এই ক্রোমোজোমটা হচ্ছে ডিএনএ এবং আরএনএ এবং জিন এদেরকে ধারণ করে। তাহলে ক্রোমোজোমের ভিতরে ডিএনএ, আরএনএ, জিন এইগুলা কি করে বলতো? অবস্থান করে। এই কারণে ক্রোমোজোমকে বেসিক্যালি হচ্ছে আমরা বলে থাকি যে তোমার বংশগতির প্রধান উপাদান। যে বংশগতির প্রধান উপাদানটা হচ্ছে কি বলতো? ক্রোমোজোম। তাহলে আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে বংশগতির প্রধান উপাদানটা হচ্ছে কি বলতো? ক্রোমোজোম। ওকে, এবার দেখো এই যে ক্রোমোজোম, এই যে ক্রোমা এটা শব্দের অর্থ হচ্ছে তোমার রং ধারণকারী। আর হচ্ছে সম বা সোমা থেকে আসছে, এটার নাম হচ্ছে দেহ বা হচ্ছে কি বডি। তাহলে ক্রোমোসোম শব্দের মিনিংটা হচ্ছে যে রং ধারণকারী কোনো বস্তু বা হচ্ছে কি বলতো? দেহ। ঠিক আছে, রং ধারণকারী কোনো বস্তু বা দেহ। আমরা মাইটোসিস বিভাজনের সময় দেখছি যে ক্রোমোজোমগুলোকে অনেক বেশি কি দেখা যায় বলতো? স্পষ্ট হচ্ছে দেখা যায়। স্পষ্ট হচ্ছে দেখা যায় কি মাইটোসিস বিভাজনের সময়। আমরা ক্রোমোজোমের গঠনটা দেখব, তার আগে দেখো যে এখানে এটা একটা তোমার বাইভ্যালেন্ট আর কি। তো এই মাঝখানে যেটা থাকে সেন্ট্রোমিয়ার, আমি মনে রাখার সুবিধার্থে তোমাদেরকে বলেছি গুলটু। বুঝতে পারছো যে এখানে যেটা থাকতেছে এটাকে হচ্ছে আমরা কি বলতেছি বলতো? গুলটু। বুঝতে পারছো? তার মানে সেন্ট্রোমিয়ার মিনস হচ্ছে কি বলতো? গুলটু। মনে থাকবে, সেন্ট্রোমিয়ার মানে হচ্ছে কি বলতো? গুলটু। সোজা বাংলা ভাষায় মনে রাখবে, সেন্ট্রোমিয়ার মানে হচ্ছে কি গুলটু। ওকে, তারপরে দেখো হচ্ছে এই যে দুইটা বাহু, যে দুটাকে আমরা ভালো করে পড়বো, যে এটাকে আমরা বলবো হচ্ছে সেন্ট্রোমিয়ার, আর এইটাকে হচ্ছে আমরা কি বলবো বলতো? ক্রোমাটিড বলবো। তাহলে সেন্ট্রোমিয়ার হচ্ছে এইটা, আর এই বাহুগুলাকে আমরা কি বলতেছি বলতো? ক্রোমাটিড বলতেছি। ওকে, এবার দেখো এই যে ক্রোমোজোম, এদের সংখ্যা, এই ক্রোমোজোমের সংখ্যা প্রজাতির উপর বেস করে 200 থেকে 1600 পর্যন্ত হতে পারে। অর্থাৎ উদ্ভিদ, প্রাণী, এদের মধ্যে কি আবার বিভিন্ন প্রজাতি আছে, এদের মধ্যে হচ্ছে কত 200 থেকে কত হতে পারে বলতো? 1600 পর্যন্ত হচ্ছে হতে পারে। যেমন একটা ফানবর্গীয় উদ্ভিদ আছে, নাম হচ্ছে অফলিওগ্লোসাম। বুঝতে পারছো? নাম কি বলতো? অফহিওগ্লোসাম। এই দেখো অফহিওগ্লোসাম। এই যে ফানবর্গীয় উদ্ভিদটা আছে এইটাতে ক্রোমোজোম নাম্বার হচ্ছে 1200। এগুলো কিন্তু আসে যে বিশ্ববিদ্যালয়গুলোতে একটু ডিপ কোশ্চেন হয়। অফলিওগ্লোসাম একটা ফানবর্গীয় উদ্ভিদ, ক্রোমোজোম নাম্বার কত বলতো? 1200। উচ্চতর জীব, যেমন কি মানুষ একটা উচ্চতর জীব, তারপরে আম গাছ হচ্ছে কি বলতো? একটা উচ্চতর জীব। তার মানে এই উচ্চতর জীব যেগুলো আছে তাদের ক্রোমোজোম সংখ্যা অলওয়েজ কম হয়। এটা একটু মনে রাখবা যে উচ্চতর জীব যারা, তাদের ক্রোমোজোম সংখ্যা কি হয় বলতো? কম হয়। তো উচ্চতর জীবের ক্রোমোজোম কত? 2 থেকে 80। 2 থেকে কত বলতো? 80। এটা হচ্ছে উচ্চতর জীবের ক্রোমোজোম নাম্বার। দেখো পুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বনিম্ন ক্রোমোজোম পাওয়া যায় হচ্ছে হ্যাপ্লোপাপাস গ্রাসিলিস। আমরা যদি দেখি যে পুষ্পকের মধ্যে সর্বনিম্ন, ঠিক আছে, সর্বনিম্ন হচ্ছে হ্যাপ্লোপাপাস গ্রাসিলিস। বুঝতে পারছো? গ্রাসিলিস, এটার ক্রোমোজোম নাম্বার হচ্ছে 4। আচ্ছা, পুষ্পক উদ্ভিদের মধ্যে সবচেয়ে বেশি ক্রোমোজোম পাওয়া যায় হচ্ছে পোয়া লিটারোসা। এটা 500 তোমার 6 থেকে 530, এটা সবাই ডিপ্লয়েড আর কি। যে দেখো সর্বোচ্চ ক্রোমোজোম পাওয়া যায় হচ্ছে কি বলতো? পোয়া লিটারোসা। পোয়া লিটারোসা এটা হচ্ছে 506 থেকে হচ্ছে 630 হচ্ছে আমরা ক্রোমোজোম পেয়ে থাকি। কিসের ক্ষেত্রে? পুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে। তারপরে দেখো এরপরে যদি আমরা বিবেচনায় নেই যে প্রাণীতে, তাই না? এটা কি উদ্ভিদের ক্ষেত্রে দেখলাম আমরা, উদ্ভিদ। তারপরে আমরা যদি হচ্ছে প্রাণীর ক্ষেত্রে দেখি, তাহলে প্রাণীর ক্ষেত্রে দেখো সর্বনিম্ন আর হচ্ছে কি বলতো? সর্বোচ্চ
প্রাণীর ক্ষেত্রে সর্বনিম্ন আর হচ্ছে কি বলতো সর্বোচ্চ। সর্বনিম্ন ক্রোমোজোম থাকে হচ্ছে অ্যাসকারিস মেগালোসেফালা। ঠিক আছে, দেখো অ্যাসকারিস মেগালোসেফালা গোলকৃমি আর কি, গোলকৃমির একটা প্রজাতি অ্যাসকারিস মেগালোসেফালা। এইটার ক্রোমোজোম নাম্বার হচ্ছে 2। আর সর্বোচ্চ ক্রোমোজোম থাকে হচ্ছে অকালান্থা এসপি, অকালান্থা এসপি। এইটার ক্রোমোজোম নাম্বার হচ্ছে কি 1600। তাহলে দেখো যে আমরা যে একটা কথা বলছিলাম যে ক্রোমোজোম নাম্বারগুলো বেসিক্যালি হচ্ছে কি 2 থেকে 1600 হয়ে থাকে। তাহলে 2টা ক্রোমোজোম পাচ্ছি আমরা কোথায়? অ্যাসকারিস মেগালোসেফালাতে 2টা ক্রোমোজোম, আর সর্বোচ্চ হচ্ছে কি অকালান্থা এসপি, এটাতে কি বলতো আমরা 1600 ক্রোমোজোম হচ্ছে পেয়ে থাকি। ঠিক আছে, তারপরে দেখো একটা প্রোটোজোয়া আছে, সেটা হলো অক্সিট্রিকা ট্রিফেলাক্স। এটা 16,000 প্লাস ক্রোমোজোম। ক্যান ইউ ইমাজিন? অক্সিট্রিকা ট্রিফেলাক্স এটার নাম। এটা একটা প্রোটোজোয়া, সিলিয়েট প্রোটোজোয়া, অক্সিট্রিকা ট্রিফেলাক্স, ট্রিফেলাক্স। ঠিক আছে, এইটার ক্রোমোজোম হচ্ছে 16,000 প্লাস। ক্যান ইউ ইমাজিন? ক্যান ইউ ইমাজিন যে 16,000 প্লাস হচ্ছে ক্রোমোজোম থাকে হচ্ছে তোমার হচ্ছে এই অক্সিট্রিকা ট্রিফেলাক্স। আচ্ছা, জবাব কমেন্ট করছো স্যার কোর্সের অ্যাডমিশন নিচ্ছেন, হ্যাঁ সেকেন্ড টাইম ব্যাচের অ্যাডমিশন নিচ্ছি, তুমি পেজে মেসেজ দিয়ে রাখো। তাহলে এই জিনিসগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব যে ক্রোমোজোম মানে কি, এটা বংশগতির প্রধান বস্তু। তারপরে আমরা ক্রোমোজোমের সংখ্যাগুলো দেখলাম। এবার আসো যে আসলে কোন সংখ্যাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আমরা এটা মনে রাখতে পারি না, কিন্তু আজকের পর এটাকে আমরা জাস্ট তুড়ি মেরে শিখে ফেলবো। এই বিশাল ছকটাকে আমরা তুড়ি মেরে শিখে ফেলবো। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু গবেষণা করি। মনে করো তোমাদের সাথেই একজন ভর্তি পরীক্ষার ক্যান্ডিডেট, তার নাম হচ্ছে রেশমা। ঠিক আছে, তোমরা খাতায় হেডিং দাও যে রেশমা আপার আপার ক্রোমোজোম ফ্যামিলি। ঠিক আছে, রেশমা আপার ক্রোমোসোম ফ্যামিলি। ঠিক আছে, রেশমা আপার ক্রোমোসোম ফ্যামিলি, তোমরা এই হেডিংটা ইউজ করো। এবার খেয়াল করো, এই যে রেশমা আপার যে ক্রোমোসোম ফ্যামিলি আছে, এখানে হচ্ছে কি কি আছে? এখানে কিছু উদ্ভিদ আছে, তারপরে হচ্ছে কি বলতো কিছু প্রাণী আছে। আর এই রেশমা আপা হচ্ছে তোমাদের মতোই অ্যাডমিশন ক্যান্ডিডেট। বুঝতে পারছো? এই রেশমা আপা কি তোমাদের মতোই হচ্ছে অ্যাডমিশন ক্যান্ডিডেট। তো যাই হোক, তো তার ফ্যামিলিতে যে প্রথমে আমরা যদি মানুষ মানে প্রাণী যারা আছে তাদের নিয়ে যদি হচ্ছে আমরা কথাবার্তা বলি, একদম শুরুতে মনে রাখবা যে তোমার মানুষের ক্রোমোজোমটা আমরা মানুষ হিসেবে তো মাস্ট বি মনে রাখতে হবে, তাই না? যে মানুষের ক্রোমোজোম মানুষ। ঠিক আছে, মানুষের ক্রোমোজোম কত দেখি বলো তো তোমরা? মানুষের ক্রোমোজোম কত দেখি, তোমাদের মনে আছে কিনা বলো দেখি। আচ্ছা, তো দেখো মানুষের ক্রোমোজোম 46 বা হচ্ছে কত বলতো তোমার হচ্ছে 23 জোড়া। ঠিক আছে, 46 বা হচ্ছে কি বলতো 23 জোড়া হচ্ছে মানুষের ক্রোমোজোম থাকে। এবার খেয়াল করো, এখানে আমরা একটা কন্ডিশন দিছি রেশমা আপার ক্রোমোজোম ফ্যামিলি, তার মানে এই রেশমা আপাও কি মানুষের মধ্যেই পড়ে। এই কারণে মনে রাখবা রেশম পোকা এটার ক্রোমোজোম কত বলতো 46। রেশম পোকার ক্রোমোজোম কত বলতো 46। বুঝতে পারছো? মানুষের পর হচ্ছে কি বলতো রেশম পোকা, রেশম পোকার ক্রোমোজোম নাম্বার হচ্ছে কি বলতো 46। এরপর দেখো আমরা যদি দেখি, আমরা পড়ছি আর কি গৃহমাছি। ঠিক আছে, গৃহমাছি দেখো কিভাবে মনে রাখবো। এই গৃহ মানে কি বাড়ি, গৃহ মানে কি বাড়ি, তাই না? তাহলে এই বাড়ি থেকে মনে রাখবা 12। তাহলে গৃহমাছির ক্রোমোজোম নাম্বার কত বলতো 12। বাড়ি থেকে আমরা কি মনে রাখবো বলতো 12 মনে রাখবো। ওকে, ভালো কথা। এবার আসছে কিউলেক্স মশা। কি বলছি বলতো? কিউলেক্স মশা। তোমরা লুডো খেলো না? লুডো খেলায় যে আমরা যেটাকে ছক্কা বলি, তাই না? যেটাকে ছক্কা বলি, তো সেটা কি একটা ঘন বস্তু কিউলেক্স। তো এটা পড়বা কিউব, কিউব মানে কি ঘনবস্তু। তাহলে ঘনবস্তুর তল কয়টা? 6টা। ঘনবস্তুর তল কয়টা বলতো? 6টা। কিউলেক্স মশা কত বলতো? 6টা। কিউলেক্স মশা হচ্ছে কত বলতো? 6টা। ওকে, ভালো কথা। এবার দেখো আমরা
বেশ কিছু জিনিস যদি হচ্ছে একটু চিন্তা করি, যেমন এখানে আরেকটা জিনিস আসতে পারে, সেটার নাম হচ্ছে গিনিপিগ। গিনিপিগ, দেখো মানুষ কি অনেক বড়, তাই না? গিনিপিগ কি একদম ছোট, খরগোশের মতো ছোট। তো মানুষ অনেক বড়, মানুষের ক্রোমোজোম নাম্বার কত? 46। তাহলে মানুষের ক্রোমোজোম নাম্বারটাকে উল্টায় দিবা, উল্টায় দিলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে কি বলতো? গিনিপিগ। তাহলে গিনিপিগের ক্রোমোজোম নাম্বারটা কত বলতো? 64। তাহলে মানুষের ক্রোমোজোম নাম্বারটা হচ্ছে 46, গিনিপিগ কত বলছি বলতো? 64 হচ্ছে আমরা বলতেছি। ওকে, তারপরে দেখো আমরা যদি বলি গরু, তাই না? গরু, গরু। আচ্ছা, আমাদের এলাকায় ছোট ছোট হচ্ছে গরু আছে, বড় বড় গরু আছে। তো গরুগুলোর মধ্যে আবার ভাগ আছে, কিছু গরু হচ্ছে কি ছেলে গরু, আবার কিছু গরু হচ্ছে কি বলতো? মেয়ে গরু, তাই না? তো ছেলে গরুগুলাকে আমরা কি বলি আসলে? ছেলে গরুগুলাকে হচ্ছে আমরা বলি, ছেলে গরুগুলাকে কি বলি বলতো? আমরা বলে থাকি হচ্ছে ষাঁড়, বা অনেক এলাকায় এরে বলে, আইরা বলে, যাই হোক বিভিন্ন নামে হচ্ছে ডাকে। তো ছেলে গরুগুলাকে আমরা কি বলবো? ষাঁড় বলবো না? তাহলে দেখো ষাঁড় 60, ষাঁড়ের ক্রোমোজোম কত বলতো? 60। ষাঁড়ের ক্রোমোজোম কত? 60। যেহেতু গরু ছাগল একই জাতীয়, এই কারণে বলি আমরা বলি তুই তো গরু ছাগলের মতো আচরণ করস। তাহলে দেখো যে ছাগলের ক্রোমোজোম নাম্বারও কত বলতো? 60। ছাগলের ক্রোমোজোম নাম্বার কত বলতো? 60। আর এর বাইরে একটা মনে রাখবা, সেটা হচ্ছে কবুতর। কবুতরের ক্রোমোজোম নাম্বার হচ্ছে তোমার 80। ঠিক আছে? তাহলে দেখো মানুষ একটা আমাদেরকে মনে রাখতে হবে 46। রেশম পোকা আমরা বললাম ওই যে রেশমা আপার ক্রোমোজোম ফ্যামিলি, তার মানে রেশম পোকা কি মানুষ? তো আমরা বিবেচনা করছি আর কি মনে রাখার জন্য 46। গৃহমাসি, গৃহ মানে কি বাড়ি, বাড়ি থেকে কত? 12। তারপর দেখো কিউলেক্স মশা 6। তারপর হচ্ছে কি গিনিপিগ, গিনিপিগ কি মানুষের উল্টা, কিউলেক্স মশা মানে কি কিউব, কিউব মানে কত? 6। তারপরে দেখো গরু আমরা কি বলি? ষাঁড় বলি, তাই না? তাহলে ষাঁড় থেকে কি 60, আর গরু ছাগল এরা হচ্ছে কি 60, আর কবুতর হচ্ছে কত বলতো? 80। ওকে, এখানে কোথায় লিখে দিব কবুতর? এই যে কবুতর হচ্ছে শব্দ কি? আচ্ছা, কোনটা আবার বাংলায় লিখছি, কোনটা ইংরেজিতে লিখছি। আচ্ছা 80 বাংলায় লিখে দিলাম এটা। আচ্ছা, এবার দেখো এটা হচ্ছে রেশমা আপার পরিবারের হচ্ছে যারা প্রাণী আছে তাদের ক্রোমোজোম নাম্বার গুলো আমরা দেখলাম। এবার রেশমা আপার ফ্যামিলিতে হচ্ছে অনেক উদ্ভিদ আছে না, তো সেগুলোর ক্রোমোজোম নাম্বার আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো ধান, দুইটা ক্রোমোজোম নাম্বার মনে রাখবা, একটা হচ্ছে মানুষ আর একটা ধান। মানুষের ক্রোমোজোম নাম্বার কত? 46, আর ধানের ক্রোমোজোম নাম্বার কত বলতো? 24। ধানের ক্রোমোজোম নাম্বার কত বলতো? 24। তাহলে দেখো এই যে ধানের ক্রোমোজোম নাম্বার কত বলতো? 24। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে টমেটো। টমেটো এইটার ক্রোমোজোম নাম্বার হচ্ছে কত বলতো? 24। ওকে, এবার আসো আমরা সকালবেলা অনেকে কি ভাতের বদলে পরিবর্তে আমরা পরোটা খাই, রুটি খাই। তো এগুলো কি থেকে বের হয় বলতো? পরোটা বা হচ্ছে রুটি কি গম থেকে বের হয়। তার মানে আমরা বলতে পারি যে ধানের পরিবর্তে আমরা কি খাচ্ছি? গম খাচ্ছি, তাই না? যে ধানের পরিবর্তে আমরা কি খাচ্ছি বলতো? গম খাচ্ছি, এটা আমরা বলতে পারি। তাহলে দেখো তো ধানের ক্রোমোজোম নাম্বারটাকে উল্টে দাও, গম হয়ে যাবে। ধানের ক্রোমোজোম নাম্বারটাকে উল্টে দাও, তাহলে কি হয়ে যাবে বলতো? গম হয়ে যাবে। আমরা কি ভাতের পরিবর্তে কি রুটি খাই, তার মানে ধানের পরিবর্তে কি খাই? গম খাই। তাহলে হচ্ছে গমের ভাতের ক্রোমোজোম নাম্বার বা ধানের ক্রোমোজোম নাম্বারটাকে উল্টে দাও, গম হয়ে যাবে। এরপর দেখো তোমরা বাংলাদেশের একটা সরকারের নাম জানো, সেটা হচ্ছে ফখরুদ্দিন আহমেদ, তত্ত্বাবধায়ক সরকার ছিল আর কি। তো ফখরুদ্দিন আহমেদের আমলে হুট করে চালের দাম, তারপরে হচ্ছে তোমার কেরোসিন তেলের দাম অনেক বেড়ে যায়, কারণ কেরোসিনের দাম বেড়ে যায়, সার পাওয়া যাচ্ছিল না। এই সমস্ত কারণে হচ্ছে ধান উৎপাদন কম হচ্ছিল, যোগান ভালো হচ্ছিল না। এই কারণে ফখরুদ্দিন সাহেব কি করলো? টিভিতে প্রচার করলো, তোমরা ইউটিউবে সার্চ দিলে পাবা, বেশি করে আলু খান, ভাতের ওপর চাপ কমান। বুঝতে পারছো? এটা বিটিভিতে অ্যাড দিত, এটা বেশি করে আলু খান। আমার মনে আছে টিভিতে অ্যাড দেখতাম, সাদা কালো টিভি। তো দেখো কি বলছে, যে বেশি করে আলু খান, ভাতের ওপর চাপ কমান। এটা কত সালের কথা? এটা হচ্ছে তোমার 7-8-এর দিকে। তো বেশি করে আলু খান, ভাতের ওপর কি বলতো? চাপ কমান। তার মানে কি? তোমাকে বেশি করে আলু খাইতে বলছে, কিসের পরিবর্তে? ভাতের পরিবর্তে। তার মানে এই ভাতের ডাবল হচ্ছে আলু, তার মানে ভাতের ডাবল হচ্ছে কি বলতো? আলু। গোল আলু কত বলতো? 48। ভাতের ডাবল হচ্ছে কি? আলু, যেটাকে আমরা কি বলতেছি বলতো?
48। তাহলে বেশি করে আলু খান, ভাতের ওপর কি কমান বলতো? চাপ কমান। আচ্ছা, তারপরে এবার আমরা কিছু র্যান্ডমলি পড়ার চেষ্টা করি। চীনা বাদাম, এই যে চীনা বাদামের চ দিয়ে হচ্ছে 40, চীনা বাদামের চ দিয়ে 40। তারপর হচ্ছে ভুট্টা, ভুট্টা ব ভ, ভুট্টা 20, ভুট্টা কি বলতো? 20, ব ভ, ভুট্টা কত বলছি বলতো? 20, ভুট্টা কত বলছি বলতো? আমরা বলছি হচ্ছে কত? 20, ভুট্টা হচ্ছে কত বলতো? 20। ওকে, এবার হচ্ছে আমরা একটু ফিনিশিং টানি। তো এই রেশমা আপা এরকম সংসার করতে করতে, তোমাদের মতো এই রেশমা আপারও একটা হচ্ছে বয়ফ্রেন্ড আছে। তো রেশমা আপার বাবা বলে দিছে যে তুমি যদি অ্যাডমিশন টেস্টে চান্স না পাও, তোমাকে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিতে হবে। এবার রেশমা আপা তো তোমাদের মতোই ফাঁকিবাজ, সে চিন্তা করতেছে আমি তো ভালো করে পড়াশোনা করি নাই, তাহলে আমি পরীক্ষা দিলে তো চান্স হবে না আমার, তখন তো বাবা ধরে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দিবে। এইদিকে রেশমা আপা আবার হচ্ছে কি আরেকটা ছেলের সাথে কি করে? প্রেম করে। এখন মনে করো রেশমা আপাদের যে অ্যাডমিশন টেস্টটা হইতো তোমার, সেটাতে পাস নাম্বার হচ্ছে 14, সেটাতে পাস নাম্বার কত বলতো? 14। তখন রেশমা আপার বয়ফ্রেন্ড প্রেশার দিচ্ছে যে চলো আমরা পালিয়ে বিয়ে করি, বুঝতে পারছো? তো প্রেশার দিচ্ছে, তখন রেশমা আপা মনে মনে ভাবে এক্সামে 14 পেলে পাস, কি বলছি, এক্সামে 14 পেলে পাস, ঠিক আছে। 18 বছরের মধ্যে বিয়ে করলে বাপে দিবে বাস, ঠিক আছে। 18 বছরের মধ্যে বিয়ে করলে বাপে দিবে বাস, ঠিক আছে, বাপে দিবে হচ্ছে কি বলতো? বাস। তাহলে দেখছো এক্সামে 14 পেলে পাস, 18 বছরের মধ্যে বিয়ে করলে বাপে দিবে হচ্ছে কি বলতো? বাস দিবে। ওকে, এবার দেখো আমরা যদি দেখি এখানে দুইটা নাম্বার আছে, একটা হচ্ছে 14 আর একটা হচ্ছে কি 18, বুঝতে পারছো? এই যে দেখো 14 পেলে পাস, এই পাশের প দিয়ে পাট, স দিয়ে শশা, তার মানে 14 কার বলতো? পাট, আর হচ্ছে কি বলতো? শশা। পাট আর শশা কত? 14। তারপরে কি 18, ঠিক আছে, 18। তারপরে কি বলছি বলতো? 18, নাম্বারটা কত? 18। এই মধ্যে দিয়ে হচ্ছে মূলা, তার মানে 18 এর এক্সাম্পল হচ্ছে কি বলতো? মূলা। 18 এর এক্সাম্পল হচ্ছে আমরা কি পড়তেছি বলতো? মূলা পড়তেছি, তাই না? তো আরেকটা আছে দেখো, 18 এর এক্সাম্পল হচ্ছে কি পেছলা, হ্যাঁ 18 এর এক্সাম্পল হচ্ছে মূলা। তারপর দেখো এই যে বিয়ে করলে বাপে, বাপের প, পে, পে দিয়ে হচ্ছে পেপে, তার মানে দেখো 18 নাম্বারটা কার? মূলা, পেপে, ঠিক আছে। 18 নাম্বারটা কার বলতো? মূলা, তারপরে হচ্ছে কি বলতো? পেপে, এদের নাম্বারটা কি? 18। তার মানে এক্সামে 14 পেলে পাস, 18 বছরের মধ্যে বিয়ে করলে বাপে দিবে বাস। শেষ। এই হচ্ছে আমাদের ক্রোমোজোম নাম্বার, আমাদের টোটাল ক্রোমোজোম নাম্বারটা শেষ। এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা? ভাইকে একটু লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানাও যে বুঝতে পারছো কিনা। এখন আমরা দ্রুত আগাইতে পারবো আর কি, এই টপিকসটাতে একটু বেশি সময় লাগে। ওকে, বুঝতে পারছো কিনা? ভাইকে একটু লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানাও যে তোমরা বুঝতে পারছো কিনা। এই ছকটাই হচ্ছে আমরা পড়ে ফেলছি, বুঝতে পারছো? এই ছকটাই হচ্ছে আমরা পড়ে ফেলছি। এই দেখো যে কবুতর কত বলতো? 80, বুঝতে পারছো? কবুতর হচ্ছে কত বলতো? 80। এর বাইরে একটা গম তো আমরা পড়ে ফেলছি, তাই না? গিনিপিগও পড়ে ফেলছি, হ্যাঁ সবই পড়ে ফেলছি। ওকে, তাহলে আমাদের হয়ে গেল। সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানাই দাও যে তোমরা হচ্ছে ক্লিয়ার। এবার আসো ক্রোমোজোমের ভৌত গঠন আর হচ্ছে রাসায়নিক গঠন, অর্থাৎ ক্রোমোজোমের গঠনগুলো যদি আমরা একটু দেখার চেষ্টা করি, যে ক্রোমোজোমের গঠন হচ্ছে তোমাদের বইতে দুই ভাবে আলোচনা করা হয়েছে, একটা হচ্ছে রাসায়নিক গঠন আর একটা ভৌত গঠন। তাহলে চলো ভৌত গঠনটা দেখি আমরা। দেখো ভৌত গঠনের মধ্যে আসলে কি কি আছে। এক নাম্বার হচ্ছে হেটারোক্রোমাটিন, আর একটা হচ্ছে ইউক্রোমাটিন। মনে রাখবা হেটারো অধিক এলোমেলো, বুঝতে পারছো? হোমো মানে কি একই, আর হেটারো মানে কি আলাদা। তো এই হেটারোক্রোমাটিন কি অধিক কুণ্ডলিত নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে, বুঝতে পারছো? আর ইউক্রোমাটিন কম কুণ্ডলিত, ও এটা অধিক সক্রিয় ডিএনএ ধারণ করে। তারপর হচ্ছে কি ক্রোমাটিড। এই দেখো আমরা ক্রোমাটিড দেখে আসছি, এই যে এগুলো ক্রোমাটিড, এগুলো ক্রোমাটিড। আর এই ক্রোমাটিডের প্রান্তকে বলা হয় টেলোমিয়ার। ক্রোমাটিডের যে হচ্ছে পাতলা প্রান্ত থাকে, সেই পাতলা প্রান্তকে আমরা কি বলি বলতো? টেলোমিয়ার হচ্ছে বলে থাকি। দেখো ক্রোমাটিড একক ডিএনএ অণু দ্বারা গঠিত।
একে ক্রোমোনেমাটা বলে। এর থেকে অনেক সময় ছোট ছোট প্রশ্ন আসে। এবার দেখো আরো কি কি অংশ থাকে, সেন্ট্রোমিয়ার, ওই যে গুলটুটা, বাহু, কাইনেটোকোর, ক্রোমিয়ার, গৌণকুঞ্জন, তারপরে স্যাটেলাইট, টেলোমিয়ার, ম্যাট্রিক্স, পেলিকল, নানান জিনিস কিন্তু হচ্ছে থাকে। এই নামগুলো মনে রাখতে হবে। ওখানে একটা বিষয় আছে গৌণকুঞ্জন, এটা নর, NOR, ঠিক আছে, নিউক্লিওলাস অর্গানাইজিং রিজিয়ন বলা হয় এটাকে, NOR। মানে আমাদের যে হচ্ছে 13, 14, 15, 21, 22 নং যে ক্রোমোজোম থাকে, এখানে হচ্ছে তোমার গৌণকুঞ্চন তৈরি হয়। গৌণকুঞ্চন তৈরি হয় বা নিউক্লিওলাস কি হয় বলো তো, পুনর্গঠন হয়। তো পরীক্ষা তোমাকে জিজ্ঞেস করতে পারে যে নিউক্লিওলাস পুনর্গঠন হয় কোথায়, তাহলে হচ্ছে 13, 14, 15, 21 এবং হচ্ছে কি 22 নম্বর। তারপর দেখো টেলোমিয়ার, জরা রোধ করে। মানুষের যখন বয়স হয়ে যায়, দেখবা কথা আটকে যায়, কথা ঠিকভাবে আসতে চায় না, তখন হচ্ছে এই জরা রোধ, এটাকে বলে জরা, এটা রোধ করে কে বলো তো, টেলোমিয়ার। আর পেলিকল একদম ক্রোমোজোমের বাইরের যে পাতলা আবরণ, অর্থাৎ টেলোমিয়ারেরও বাহিরের আবরণকে কি বলা হয় বলো তো, পেলিকল বলা হয়। তারপর দেখো রাসায়নিক গঠন তোমরা একটু দেখবা, নিউক্লিক অ্যাসিড থাকে, ওই যে আমরা বললাম যে এটার ভিতরে কি ডিএনএ আর আরএনএ থাকে, প্রোটিন থাকে, ধাতব আয়ন থাকে, তারপরে কি বলতো এনজাইম থাকে। তাহলে দেখো নিউক্লিক অ্যাসিড ডিএনএ থেকে 45 ভাগ, আরএনএ থাকে মাত্র 0.2 থেকে 1.4, এবং আরএনএ কিন্তু অস্থায়ী উপাদান। পরীক্ষা আমাদেরকে জিজ্ঞেস করে যে তোমার হচ্ছে ক্রোমোজোমের স্থায়ী উপাদান কোনটা, অস্থায়ী উপাদান কোনটা, এই ধরনের কোশ্চেন হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করে। তারপর দেখো হিস্টোন প্রোটিন থাকে। এই হিস্টোন প্রোটিন কি কি, হিস্টোন 1, হিস্টোন 2, হিস্টোন 3, হিস্টোন 4, বুঝতে পারছো, সহজ না? হিস্টোন 1, হিস্টোন 2, হিস্টোন 3, হিস্টোন কি বলতো 4। এনজাইম থাকে কত ধরনের বলতো, 500 ধরনের। এগুলো একটু দেখবা, ক্যালসিয়াম থাকে, ফেরাস থাকে। এবার আসো প্রকারভেদ, তাই না? এবার কি বলতো প্রকারভেদ। দেখো প্রকারভেদ 3টা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের সংখ্যা, সেন্ট্রোমিয়ারের অবস্থান, আর দেহ গঠন। এটা আমরা সেল ডিভিশনে পড়ে আসছি। কোষ বিভাজনের তোমরা যে ক্লাস করছো, ওই যে VLJI, এখানে হচ্ছে আমরা পড়ছি সেন্ট্রোমিয়ারের হচ্ছে কি বলতো অবস্থা অনুযায়ী। এবার দেখো আমরা সেন্ট্রোমিয়ারের সংখ্যা, সেন্ট্রোমিয়ার কোনটা, ওই যে মাঝখানে গুলটুটা আমরা যেটা বললাম। তো এই কোন ক্রোমোজোমে যদি একটা সেন্ট্রোমিয়ার থাকে, সেটাকে আমরা বলবো কি মোনোসেন্ট্রিক, এবং পৃথিবীর অধিকাংশ ক্রোমোজোম এই প্রকৃতির। কোন ক্রোমোজোমে যদি 2-এর অধিক সেন্ট্রোমিয়ার থাকে, এটাকে আমরা বলবো পলিসেন্ট্রিক। পলিসেন্ট্রিক ক্রোমোজোমের এক্সাম্পল হচ্ছে কি বলতো কলা। তারপরে দেখো আমরা বলছি কোন ক্রোমোজোমে যদি সেন্ট্রোমিয়ার না থাকে, সেটাকে আমরা কি বলবো অ্যাসেন্ট্রিক। মানে কি বলতো না, এ না কিন্তু এ মানে কি বলতো না। ডাইসেন্ট্রিক মানে কি দুইটা, এটার এক্সাম্পল কি গম। ডিফিউজড মানে কি আছে বাট সুস্পষ্ট নয়, বোঝা যায় না। ওকে, এবার আসো অটোসোম আর হচ্ছে কি সেক্স ক্রোমোজোম। আমরা সবাই জানি যে মানবদেহে যে 46টা যে ক্রোমোজোম থাকে, তার প্রথম 22 জোড়া হচ্ছে কি অটোসোম, আর 1 জোড়া হচ্ছে কি বলতো সেক্স ক্রোমোজোম বা হচ্ছে কি বলতো লিঙ্গ নির্ধারণকারী। তো মহিলাদের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম দ্বয় কিন্তু হোমোজাইগাস হয়, আর পুরুষদের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম দ্বয় কিন্তু কি হেটারোজাইগাস হয়। তাহলে পুরুষদের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম দ্বয় কি হচ্ছে হেটারোজাইগাস, আর মহিলাদের ক্ষেত্রে কি হচ্ছে বলতো হোমোজাইগাস। আচ্ছা, তোমার কোন কোন উদ্ভিদ বা প্রাণীতে অতিরিক্ত কিছু ক্রোমোজোম পাওয়া যায়, এদেরকে হচ্ছে বি ক্রোমোজোম বলা হয়। বুঝতে পারছো যে বি ক্রোমোজোম বলা হয়। এরা বেসিক্যালি মেন্ডেলের সূত্রকে মানে না। কি বলছি, কোন কোন প্রাণীতে যে আমরা যে ক্রোমোজোম গুলো পড়লাম, এর বাইরেও হচ্ছে এক্সট্রা ক্রোমোজোম পাওয়া যায়, সেটাকে আমরা বি ক্রোমোজোম বলি। এরা হচ্ছে বেসিক্যালি মেন্ডেলের সূত্রটাকে হচ্ছে মানে না। তো এই বি ক্রোমোজোম পাওয়া যায় হচ্ছে ভুট্টা, ঠিক আছে। ভুট্টার সায়েন্টিফিক নেম হচ্ছে জিয়ামেস, ভুট্টা, ঠিক আছে। বি ক্রোমোজোম হচ্ছে পাওয়া যায়, সো এটা পড়বা। এবার আসো নিউক্লিক অ্যাসিড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। নিউক্লিক অ্যাসিড ভেরি ভেরি হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমরা এখান থেকে কিছু জিনিস আমরা ক্লিয়ার হয়ে যাই, তাই না? এই যে আমরা যে হচ্ছে বলি বংশগতি, হ্যাঁ আমরা কি বলি বলতো বংশগতি। তাহলে বংশগতির একক কিন্তু কি ক্রোমোজোম। যদি ক্রোমোজোম না থাকে তাহলে কি মানে জিন না থাকলে কি ডিএনএ। এরা হচ্ছে বংশগতির হচ্ছে কি একক। এবার আমরা বলি মাস্টার মলিকিউল, ঠিক আছে। নিউক্লিক অ্যাসিড হচ্ছে মাস্টার মলিকিউল, কিন্তু ডিএনএ হচ্ছে মোর স্পেসিফিক অ্যান্সার। অর্থাৎ একটা অপশনে যদি থাকে, মানে একটা কোশ্চেনে যদি থাকে নিচের কোনটিকে মাস্টার মলিকিউল বলা হয়, এ নাম্বারে আছে নিউক্লিক অ্যাসিড, বি নাম্বারে আছে ডিএনএ, সি নাম্বারে আছে আরএনএ, তাহলে তোমাকে অ্যান্সার করতে হবে কি ডিএনএ। মাস্টার মলিকিউল কাকে বলা হয় বলতো ডিএনএ কে বলা হয়। তারপরে দেখো তোমার জিন
জিনোম, জিনোম হচ্ছে মাস্টার ব্লুপ্রিন্ট হিসেবে হচ্ছে কাজ করে। মাস্টার ব্লুপ্রিন্ট হচ্ছে কি বলতো জিনোম, আর জীবনের ব্লুপ্রিন্ট বলা হয় জিনকে। ঠিক আছে, তবে এটা নিয়ে একটা কনফিউশন আছে। মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে জিনোম আর কি, মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে কি জিনোম। তারপরে ল্যাঙ্গুয়েজ অফ লাইফ বা জীবনের ভাষা বলা হয় কাকে বলতো? প্রোটিনকে। ল্যাঙ্গুয়েজ অফ লাইফ বা জীবনের ভাষা বলা হয় কাকে বলতো? প্রোটিনকে। ওকে, এবার চলো আমরা নিউক্লিক অ্যাসিড পড়ি। তো দেখো নিউক্লিক অ্যাসিডের মধ্যে 3টা উপাদান থাকে। 1 নম্বরে কি থাকে বলতো? পেন্টোজ সুগার। 1 নম্বরে হচ্ছে পেন্টোজ সুগার। 2 নম্বরে যেটা থাকে সেটা হচ্ছে নাইট্রোজেনাস বেস। নাইট্রোজেনাস বেস। একটু সাবধানে থাকবা, প্রচুর ভাইরাল ফিভার হচ্ছে, আমার পা হচ্ছে প্রচন্ড ব্যথা করতেছে আর কি। তারপর দেখো যে নাইট্রোজেনাস বেস, আর 3 নম্বরে যেটা থাকে সেটা হচ্ছে অজৈব ফসফেট বা H3PO4। 1 ঘন্টার মধ্যে আমরা শেষ করে দিব, প্যারা নিও না। তাহলে দেখো পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার মানে কি? 5 কার্বন বিশিষ্ট শর্করা। তো পেন্টোজ সুগার 5 কার্বন বিশিষ্ট অনেক শর্করা আছে পৃথিবীতে। তো আমরা 2টা শর্করা নিয়ে পড়বো, একটা হচ্ছে কি রাইবোস, আরেকটা হচ্ছে কি বলতো ডিঅক্সিরাইবোস। ডিঅক্সিরাইবোস, একটা রাইবোস আর একটা হচ্ছে কি ডিঅক্সিরাইবোস। তারপর আসো নাইট্রোজেনাস বেস। নাইট্রোজেনাস বেস হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। পিউরিন আর একটা হচ্ছে কি বলতো পাইরিমিডিন। ঠিক আছে, এই পিউরিনের মধ্যে হচ্ছে আমরা পাবো হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন। পাইরিমিডিনের মধ্যে পাবো হচ্ছে থায়ামিন, সাইটোসিল আর হচ্ছে কি বলতো ইউরাসিল, আর হচ্ছে কি H3,4। তার মানে দেখো যে একটা নিউক্লিক অ্যাসিড গঠনের জন্য, ঠিক আছে, যে একটা নিউক্লিক অ্যাসিড হচ্ছে গঠনের জন্য তোমার কি লাগে? 3টা উপাদান লাগে, পেন্টোজ সুগার, নাইট্রোজেনাস বেস আর কি বলতো H3PO4 বা অজৈব ফসফেট। এবার চলো আমরা একটু দেখি যে নিউক্লিক অ্যাসিডটা কিভাবে গঠিত হয়। এই একের সাথে যখন 2 যুক্ত হয় এটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়র, হচ্ছে কি বলতো নিউক্লিওসাইট। এটাকে আমরা কি বলি? নিউক্লিওসাইট বলে থাকি, নিউক্লিওসাইট। মানে এই পেন্টোজ সুগার আর নাইট্রোজেনাস বেস, মনে রাখবা অলওয়েজ হচ্ছে নাইট্রোজেনাস বেস গুলো পেন্টোজ সুগারের 1 নং কার্বনে যুক্ত হবে। কি বলছি বলতো? যে অলওয়েজ হচ্ছে নাইট্রোজেনাস বেস গুলো পেন্টোজ সুগারের কয় নং কার্বনে যুক্ত হবে? 1 নং কার্বনে যুক্ত হবে। তাহলে পেন্টোজ সুগার আর নাইট্রোজেনাস বেস যুক্ত হলে কি তৈরি করলো? নিউক্লিওসাইট। এবার এই নিউক্লিওসাইটের সাথে যখন H3PO4 যুক্ত হবে তখন সেটাকে আমরা বলবো নিউক্লিওটাইড। আর এরকম অসংখ্য নিউক্লিওটাইড মিলে তৈরি হয় নিউক্লিক অ্যাসিড। তাহলে দেখো যে এই নিউক্লিওসাইটের সাথে যখন H3PO4 বা অজৈব ফসফেট যুক্ত হবে সেটাকে আমরা বলবো কি নিউক্লিওটাইড। আর এরকম অসংখ্য নিউক্লিওটাইড মিলে কি তৈরি হচ্ছে বলতো? ডিএনএ তৈরি হচ্ছে এবং কি বলতো আরএনএ তৈরি হচ্ছে। ওকে, আরো যদি মনে রাখতে কষ্ট হয় এটাকে টাইট না পড়ে ট্রাইট পড়বা। ট্রাই মানে কত? 3। তার মানে নিউক্লিওটাইডে কয়টা জিনিস আছে? 3টা জিনিস আছে। ট্রাই মানে কত? 3। তার মানে নিউক্লিওটাইডে কয়টা জিনিস আছে? 3টা। কি কি? পেন্টোজ সুগার, নাইট্রোজেনাস বেস আর হচ্ছে কি H3PO4 বা হচ্ছে কি বলতো ফসফেট। ওকে, তাহলে এটা চলে গেল। এবার এই সেম জিনিসটা আমরা একটু ডিএনএ চিন্তা করি, যে এবার আমরা হচ্ছে কাকে পড়তেছি বলতো? ডিএনএ কে পড়তেছি। ঠিক আছে, ডিএনএ আমরা কাকে পড়তেছি? ডিএনএ কে। খেয়াল করো তো, ডিএনএ। এখন ডিএনএ হয়ে গেছে, তার মানে ডিএনএ তে পেন্টোজ সুগার হিসেবে কে থাকবে? ডিঅক্সিরাইবোস। ডিএনএ তে নাইট্রোজেনাস বেস পিউরিন কে থাকবে? অ্যাডেনিন আর হচ্ছে কি বলতো গুয়ানিন। তারপর হচ্ছে পাইরিমিডিন কে থাকবে? থায়ামিন আর হচ্ছে কি সাইটোসিল। তার মানে ডিএনএ তে কিন্তু কে নাই? ইউরাসিল নাই। ডিএনএ তে কে নাই? ইউরাসিল নাই। আর হচ্ছে কি H3PO4। জাস্ট এখানে তোমরা যেটুকু দেখতে পারতেছো এটাকে আমরা কি বলবো? ডিএনএ বলবো। এবার যদি হচ্ছে আমরা একটা আরএনএ কল্পনা করি, খেয়াল করো, আমরা যদি হচ্ছে একটা আরএনএ কল্পনা করি তাহলে এটা শুধু রাইবোস হয়ে যাবে, তাই না? তারপরে এখানে থায়ামিন থাকবে না, এখানে ইউরাসিল আর হচ্ছে কি সাইটোসিল হয়ে যাবে। তার মানে দেখো যে আরএনএ তে কি থাকে না? থায়ামিন থাকে না। পেন্টোজ সুগার থাকে রাইবোস, নাইট্রোজেনাস বেস থাকে অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল, সাইটোসিল আর হচ্ছে কি H3PO4। ওকে, হিসাব ক্লিয়ার। এবার আসো যে এই যে রাইবোস আর ডিঅক্সিরাইবোস থাকার কারণে এই নাইট্রোজেনাস বেসের মধ্যে কিছু পার্থক্য তৈরি হয়। যেমন তোমার ডিএনএ 2 নং কার্বনে কোনো অক্সিজেন থাকে না, আর হচ্ছে
অক্সিজেন না থাকায় হাইড্রোক্সিল গ্রুপ তৈরি হয় না, ডিএনএ 2 নং কার্বনে অক্সিজেন না থাকায় হাইড্রোক্সিল গ্রুপ তৈরি হয় না। আর হচ্ছে তোমার যেটা হয় সেটা হচ্ছে যে তোমার আরএনএ এর 2 নং কার্বনে অক্সিজেন থাকে, দ্যাটস ওয়াই সেখানে কি বলতো হাইড্রোক্সিল গ্রুপ তৈরি হয়। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, এটা হচ্ছে একটা আরএনএ এর হচ্ছে স্ট্রাকচার, বুঝতে পারছো যে এইটা হচ্ছে একটা আরএনএ এর হচ্ছে 2 নং কার্বনের হচ্ছে গঠনটা হচ্ছে ঠিক এরকম, যে 2 নং কার্বনের গঠনটা হচ্ছে। সো আমরা এটা হচ্ছে একটু দেখলাম। এবার আমরা চলো যে এই যে অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিল, ইউরাসিল, অর্থাৎ হচ্ছে আমরা তোমার ডিএনএ নিয়ে পড়বো আর কি। তো চলো, ডিএনএ এর একটা মডেল আছে, এই মডেলটাকে বলা হয় ডাবল হেলিক্স মডেল। কি বলছি বলো তো, ডাবল হেলিক্স মডেল। এটা কে দিছে? অটসন এবং হচ্ছে কি ক্রিক দিছে, এবং তারা দুইজন এটার জন্য হচ্ছে কি নোবেল পুরস্কারও পাইছে। ডিএনএ কে বলা হয় মাস্টার মলিকিউল বা আণবিক ভিত্তি, মাস্টার মলিকিউল বা হচ্ছে কি বলতো আণবিক হচ্ছে কি বলতো ভিত্তি। তাহলে দেখো, এই ডিএনএ ডাবল হেলিক্সটা মডেলটা পড়ার আগে আমাদেরকে কিছু জিনিস জানতে হবে, যে অ্যাডেনিনের সাথে যুক্ত হয় কে থায়ামিন, তারপর হচ্ছে গুয়ানিনের সাথে যুক্ত হয় হচ্ছে কে সাইটোসিল। অ্যাডেনিনের সাথে যখন থায়ামিন যুক্ত হচ্ছে মাঝখানে 2টা হাইড্রোজেন বন্ড, আর গুয়ানিনের সাথে যখন সাইটোসিল যুক্ত হচ্ছে মাঝখানে কি বলতো 3টা হাইড্রোজেন বন্ড। তার মানে কোথায় 2টা হাইড্রোজেন বন্ড, কোথায় 3টা হাইড্রোজেন বন্ড, এটা কিন্তু মনে রাখতে হবে। এবার খেয়াল করো, এই অ্যাডেনিন আর হচ্ছে গুয়ানিন এরা কি পিউরিন বেস, আর থায়ামিন আর হচ্ছে সাইটোসিল এরা কি পাইরিমিডিন বেস। তো একজন বিজ্ঞানী আছে, ওনার নাম হচ্ছে চারগপস, বুঝতে পারছো, ওনার নাম হচ্ছে চারগপস। তো ওই ব্যাটা যেটা বলছে যে একটা নিউক্লিক অ্যাসিডের ভিতরে মানে ডিএনএ এর ভিতরে পিউরিন বেস এবং পাইরিমিডিন বেসের সংখ্যা সমান থাকে, বা যতগুলো অ্যাডেনিন থাকে ততগুলো গুয়ানিন, যতগুলো থায়ামিন ততগুলো কি বলতো সাইটোসিল। অর্থাৎ আমি যদি একদম সহজ করে বলি, যতগুলো অ্যাডেনিন থাকবে ততগুলো থায়ামিন, যতগুলো গুয়ানিন থাকবে ততগুলো কি বলতো সাইটোসিল, ততগুলো হচ্ছে সাইটোসিল। এই জিনিসটাকে বলা হচ্ছে চারগপস রুলস। তাহলে চলো আমরা হচ্ছে একটা ডিএনএ আর্ট করার চেষ্টা করি, ঠিক আছে? আমরা একটা ডিএনএ আর্ট করার চেষ্টা করি, তোমরা তোমাদের মতো করে আর্ট করো, আমি হচ্ছে আমার মতো করে হচ্ছে আর্ট করি আর কি। খেয়াল করো, হ্যাঁ তোমরা তোমাদের মতো করে আর্ট করো, ওকে, আমি আমার মতো করে হচ্ছে আর্ট করি। আচ্ছা, এমন কিছু আর্ট করো না যাতে মানুষ সাপ ভেবে হচ্ছে তোমাকে পিটানি দেয়, ঠিক আছে? আচ্ছা, এটা তো আমি মুছে দিছি, তোমরা তো মুছে দিতে পারবে না। তাহলে দেখো, এটা হচ্ছে কি বলতো ডিএনএ, তাই না? এটা হচ্ছে কি বলতো ডিএনএ। এই যে ডিএনএ এইটাকে যদি আমরা বলি 3 প্রাইম, এটাকে বলি 5 প্রাইম, এটা 5 প্রাইম, এটা হচ্ছে কি 3 প্রাইম। তাহলে ভাইরা, এই 3 প্রাইম 5 প্রাইম আসলে কিভাবে তৈরি হয় একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই আমরা। এই যে আমরা বলছিলাম যে নাইট্রোজেনাস বেসগুলো অলওয়েজ পেন্টোজ সুগারের 1 নং কার্বনে যুক্ত হয়, আর এই যে ফসফেট আছে H3PO4, এই H3PO4টা অলওয়েজ হচ্ছে পেন্টোজ সুগারের 3 অথবা 5, প্রথমে 3 এ যুক্ত হলে তারপরে 5, প্রথমে 5 এ যুক্ত হলে তারপরে কি 3। এই কারণে আমরা এই যে 5 প্রাইম তারপরে কি বলতো 3 প্রাইম এগুলো হচ্ছে দেখতে পাই। তার মানে আমরা কি বললাম ভাইরা বলতো, যে এই যে তোমার হচ্ছে H3PO4টা হচ্ছে কি যুক্ত হচ্ছে, একবার 3 নং কার্বনে, একবার 5 নং কার্বনে। 3 নং কার্বনে যুক্ত হলে 3 প্রাইম, 5 নং কার্বনে কি বলতো 5 প্রাইম। ওকে, ভালো কথা। এবার আসো, এটা একটা হেলিক্স, এটা একটা হেলিক্স। এই যে মাঝখানে যে অংশটা, এটাকে বলা হয় হেলিক্স দুটোর ব্যাস। এটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম, ঠিক আছে? হেলিক্স দুটোর ব্যাস হচ্ছে কত বলতো 20 অ্যাংস্ট্রম, বুঝতে পারছো? 20 অ্যাংস্ট্রম হচ্ছে কি হেলিক্স দুটোর ব্যাস। তারপরে খেয়াল করো, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ প্যাচ, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে পূর্ণাঙ্গ প্যাচ।
এটা হচ্ছে 34 অ্যাংস্ট্রম। অর্থাৎ তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে একটি পূর্ণাঙ্গ প্যাচের দৈর্ঘ্য কত, তাহলে অ্যান্সার করতে হবে কি বলতো 34 অ্যাংস্ট্রম। তাহলে এখান থেকে এই পর্যন্ত কি বলতো 34 অ্যাংস্ট্রম। এবার খেয়াল করো, এই 34 অ্যাংস্ট্রমের ভিতরে 10 জোড়া করে মনোনিউক্লিওটাইড অবস্থান করে। তোমার এই পাশে 10টা, ওই পাশে 10টা, 10 জোড়া করে মনোনিউক্লিওটাইড অবস্থান করে। তো তখন তার কি সমান দূরত্বে অবস্থান করে, যে এরকম 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 মনে করো 10টা আছে এখানে, এরকম সমান দূরত্বে অবস্থান করে। তাহলে দেখো টোটাল দূরত্বটা যদি 34 হয়, তাহলে একটা থেকে আরেকটার দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। এই কারণে তোমরা পরীক্ষায় পড়ো যে, বা পরীক্ষায় কোশ্চেন ফেস করো, সিঁড়ির এক ধাপ থেকে আরেক ধাপের দূরত্ব, ঠিক আছে, সিঁড়ির কি বলছি বলতো এক ধাপ থেকে আরেক ধাপের দূরত্ব কত 3.4 অ্যাংস্ট্রম, ঠিক আছে, বা দুটি মনোনিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম। তাহলে 20 অ্যাংস্ট্রম এইটা, এই টোটালটা কত 34 অ্যাংস্ট্রম। আর একটা মনোনিউক্লিওটাইড থেকে আরেকটা মনোনিউক্লিওটাইড অথবা সিঁড়ির এক ধাপ থেকে আরেক ধাপের দূরত্ব কত 3.4 কি বলতো অ্যাংস্ট্রম। ওকে, ভালো কথা। এবার আমরা আরো কিছু জানার চেষ্টা করি যে এদের যে ওজনটা আছে 10⁶ থেকে 10⁹ ডাল্টন, বুঝতে পারছো? 10⁶ থেকে 10⁻⁶ হচ্ছে কি বলতো 9 ডাল্টনের মধ্যে হয়। তারপরে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হেলিক্স দুটো কি হয়ে যায়, আলাদা হয়ে যায়। একটা পূর্ণাঙ্গ প্যাচের ভিতরে 25টা হাইড্রোজেন বন্ড থাকে, 25টি হাইড্রোজেন বন্ড থাকে একটা পূর্ণাঙ্গ প্যাচের ভিতরে, 25টা হাইড্রোজেন বন্ড থাকে। তারপরে যেটা হয় যে তোমার একটা পূর্ণাঙ্গ প্যাচের ভিতরে হচ্ছে 20টি বা 10 জোড়া মনোনিউক্লিওটাইড, 20টি বা 10 জোড়া মনোনিউক্লিওটাইড। তার মানে এই সংখ্যাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। 3.4 কোনটা, 34 কোনটা, 20 অ্যাংস্ট্রম কোনটা, 20টি বা 10 জোড়া কোনটা, 25টা হাইড্রোজেন বন্ড কোনটা, 10⁶ থেকে 10⁹ কোনটা, 100 ডিগ্রি সেন্টিগ্রেড কোনটা, এই জিনিসগুলো হচ্ছে আমরা মনে রাখার চেষ্টা করব। তাহলে দেখো যে এটাই হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্স মডেল। ওকে, এবার চলো আমরা হচ্ছে আরএনএ তে যাই। আমরা শেষের দিকে যাচ্ছি আস্তে আস্তে। যে আরএনএ তে আমরা যদি হচ্ছে দেখি যে আরএনএ এর গঠন কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি, তাই না? আরএনএ এর গঠন কিন্তু আমরা পড়ে আসছি। এবার আরএনএ এর প্রকারভেদ পড়বা, টিআরএনএ, আরআরএনএ, এমআরএনএ, জিআরএনএ, তারপরে হচ্ছে কি বলতো মাইনর আরএনএ। তাহলে দেখো যে টিআরএনএ মিন্স হচ্ছে কি ট্রান্সফার আরএনএ, টিআরএনএ মিন্স হচ্ছে কি ট্রান্সফার আরএনএ। তার মানে টিআরএনএ এর কাজ হবে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা। 30টা সেকেন্ড হচ্ছে তোমার টিআরএনএ এর কাজ হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় হচ্ছে ট্রান্সফার করে, এটা হচ্ছে কি টিআরএনএ। তারপরে দেখো নামের সাথে যদি মিলাও, যে নামের সাথে যদি তোমরা মিলাও যে এমআরএনএ, এমআরএনএ মানে হচ্ছে কি বলতো মেসেঞ্জার আরএনএ। তার মানে মেসেঞ্জার আরএনএ গুলা কি করে বলতো বার্তা বহন করে। মেসেঞ্জার আরএনএ গুলা কি করে বার্তা বহন করে, বুঝতে পারছো? যে টিআরএনএ কি ট্রান্সফার করে এবং মেসেঞ্জার আরএনএ কি বার্তা বহন করে। এই যে আরআরএনএ রাইবোজোমাল আরএনএ, এটা প্রধানত রাইবোজোম তৈরি করে। জিআরএনএ জেনেটিক আরএনএ বংশগতি। তারপরে মাইনর আরএনএ বা ক্ষুদ্র আরএনএ। এখানে কিছু কিছু পয়েন্ট আছে যে ইউ আকৃতির ফাঁস বা অ্যান্টিকোডন ফাঁস থাকে হচ্ছে টিআরএনএ তে। এই যে এটা গঠনে এরকম হচ্ছে ইউ আকৃতির লুপ বা ফাঁস থাকে, এটাকে আমরা বলি হচ্ছে অ্যান্টিকোডন ফাঁস। তারপরে দেখো যে এনজাইমের কাঠামো দান করে বা এনজাইম হিসেবে কাজ করে হচ্ছে মাইনর আরএনএ, বুঝতে পারছো? আর পার্সেন্টেজ গুলো মনে রাখার হচ্ছে চেষ্টা করবা। সবচেয়ে ক্ষুদ্র হচ্ছে কিন্তু ট্রান্সফার আরএনএ বা হচ্ছে কি বলতো টিআরএনএ হচ্ছে কি সবচেয়ে ক্ষুদ্র। ওকে, তারপরে আসো জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় বা এটাকে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে সেন্ট্রাল ডগমা অফ হচ্ছে কি বায়োলজি। খেয়াল করো যে জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় বা সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি, ঠিক আছে, সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি বা হচ্ছে কি জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়। এই যে সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি, এটা কিন্তু বেসিক্যালি দিছে হচ্ছে ওয়াটসন। ওই যে আমরা বললাম না যে ওয়াটসন এবং ক্রেগ ডিএনএ ডাবল হেলিক্স মডেল দিছে, সেই ওয়াটসন হচ্ছে এই সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি বা জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় এটা দিছে। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি যেখানে কি ঘটে। দেখো ডিএনএ থেকে যখন ডিএনএ তৈরি হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে, আচ্ছা পরে লিখতেছি দাঁড়াও, ডিএনএ থেকে হচ্ছে আরআরএনএ, আরএনএ থেকে হচ্ছে কি বলতো প্রোটিন। আচ্ছা এই তিনটে জিনিস আগে দেখো। ডিএনএ থেকে যখন ডিএনএ তৈরি হয় এটাকে আমরা বলি হচ্ছে রেপ্লিকেশন,
ঠিক আছে, রেপ্লিকেশন। তো এটার আসলে ডিরেক্ট বাংলা হয় না, তোমাদের বইতে হাসান স্যার অনেকটা ক্লিয়ার করছে যে এটার আসলে ডিরেক্ট বাংলা ইউজ করা যায় না, কারণ বাংলা শব্দটা এটার কাজের সাথে সাংঘর্ষিক। এই কারণে যে আমরা যে অনুলিপন প্রতিলিপন বলি আসলে পড়ার জন্য, এইটা আসলে সাংঘর্ষিক, তবে প্রতিলিপন একটু মোর অ্যাপ্রোপ্রিয়েট আর কি। তারপরে দেখো ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হচ্ছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে আরএনএ থেকে যখন প্রোটিন তৈরি হচ্ছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে ট্রান্সলেশন। ওকে, তাহলে দেখো রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন আর হচ্ছে কি বলতো ট্রান্সলেশন। এই তিনটা ঘটনাকে বলা হয় সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি বা জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়। কে দিছে? ওয়াটসন দিছে। মনে থাকবে যে এই তিনটা জিনিসকে আমরা বলতেছি সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি বা জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়। তো এর বাইরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আরএনএ থেকে ডিএনএ। এটাকে আমরা বলে থাকি হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন, তাই না? এটাকে আমরা কি বলে থাকি? রিভার্স ট্রান্সক্রিপশন হচ্ছে তোমার রিভার্স ট্রান্সক্রিপশন কি আরএনএ থেকে হচ্ছে ডিএনএ তৈরিকে। এখানে হচ্ছে একটা এনজাইম থাকে, নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেস। তো মনে করো এইচআইভি ভাইরাস, এটা কিন্তু একটা রিভার্স ট্রান্সক্রিপশন করে আর কি। এইচআইভি ভাইরাস বা এই যে করোনা ভাইরাসকে ডিটেক্ট করার জন্য কিন্তু আরটিপিসিআর করা হতো। আরটি মিনস হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। তাহলে দেখো এই এইচআইভি ভাইরাসটা মনে করো তোমার শরীরে প্রবেশ করছে, প্রবেশ করার পরে কি করবে? এর আরএনএটাকে ডিএনএ তে কনভার্ট করে ফেলবে। কারণ কি? এখানে একটা এনজাইম থাকে, নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেস। তাহলে এটার এক্সাম্পলটা হচ্ছে কি বলতো? এইচআইভি। তবে মনে রাখবা এই রিভার্স ট্রান্সক্রিপশন এটি কিন্তু সেন্ট্রাল ডগমা অফ বায়োলজির অন্তর্ভুক্ত নয়। এটি কি বলছে বলতো? সেন্ট্রাল ডগমা অফ বায়োলজির অন্তর্ভুক্ত নয়। তাহলে সেন্ট্রাল ডগমা অফ বায়োলজির অন্তর্ভুক্ত রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। ওকে, এবার আসো যে আমরা যদি রেপ্লিকেশন নিয়ে হচ্ছে একটু ডিটেলস জানার চেষ্টা করি, কারণ এটা নিয়ে হচ্ছে বেশি ডিটেলস আসে আর কি। খেয়াল করো যে রেপ্লিকেশনের বেশ কিছু পদ্ধতি আছে, বুঝতে পারছো? যে বেশ কিছু পদ্ধতি আছে, সংরক্ষণশীল পদ্ধতি, অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি, বিচ্ছুরণশীল পদ্ধতি। কি বলছি বলতো? সংরক্ষণশীল, অর্ধ সংরক্ষণশীল আর কি বলছি বলতো? বিচ্ছুরণশীল। তো এই যে তোমাদের বইতে যে রেপ্লিকেশনটা ঘটে, এটা অর্ধ সংরক্ষণশীল, কারণ একটা স্ট্যান্ড হচ্ছে আগেরটাই থাকে, তার মধ্যে নতুন একটা স্ট্যান্ড যুক্ত হয়, একটা স্ট্যান্ড আগেরটাই থাকে, নতুন একটা স্ট্যান্ড কি যুক্ত হয়। এই কারণে এই প্রসেসটাকে বলা হয় অর্ধ সংরক্ষণশীল। এটা আবিষ্কার করছে বিজ্ঞানী সুয়েকা মানব হেলা কোষে, আর হচ্ছে তোমার সাইমন আবিষ্কার করছে ক্যালামাইডোমোনাসে। ক্যালামাইডোমোনাস হচ্ছে এক ধরনের শৈবাল, তোমরা জানো। তার মানে এই অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়াটা আবিষ্কার করছে কে? বিজ্ঞানী সুয়েকা। কোথায় আবিষ্কার করছে? মানব হেলা নামক একটা কোষে। আর সাইমন আবিষ্কার করছে কি বলতো? তোমার ক্যালামাইডোমোনাসে। ওকে, এবার চলো আমরা একটু ডিটেলস হচ্ছে কথাবার্তা বলি। আর এই যে আমরা যে তিনটে জিনিস বললাম, সংরক্ষণশীল, অর্ধ সংরক্ষণশীল, বিচ্ছুরণশীল, এইটা আবার দুইজন সায়েন্টিস্ট দিছে। একজনের নাম হচ্ছে লেভিয়েনথাল, আরেকজনের নাম হচ্ছে ক্রেন। একজনের নাম হচ্ছে কি লেভিয়েনথাল, আরেকজনের নাম হচ্ছে কি বলতো? ক্রেন। ওকে, এখানে একটা দুইটা আইসোটোপ ইউজ করা হয়। একটা হচ্ছে তোমার নাইট্রোজেন 15, নাইট্রোজেন 14, এই আইসোটোপ গুলো হচ্ছে এখানে ইউজ করা হয়েছে আর কি। ওকে, চলো আমরা ডিটেলসে যাই, যেটা পড়তে হবে আর কি। তাহলে দেখো যে এই যে এটা হচ্ছে টোটাল স্ট্যান্ড, এই জায়গাতে হচ্ছে তুমি চিন্তা করো, এই যে একটা গঠন তৈরি হয়েছে, এই যে একটা গঠন তৈরি হয়েছে, এটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। এটা কি আমরা কি বলতেছি বলতো? রেপ্লিকেশন ফর্ক বলতেছি। এটা কেমন দেখতে? দেখো তো ওয়াইয়ের মতো না? অনেকটা দেখতে ওয়াইয়ের মতো। তো এই যে এইটার ভিতরে আমরা দেখছি যে অ্যাডেনিনের সাথে থায়ামিন, গুয়ানিনের সাথে সাইটোসিন, এটা কি দ্বারা যুক্ত থাকে? হাইড্রোজেন বন্ড দ্বারা। এই হাইড্রোজেন বন্ডগুলোকে ভাঙতে যে এনজাইমটা কাজ করে হেলিকেস। হাইড্রোজেন বন্ড ভাঙে কে? হেলিকেস। এবার মনে করো এতদিনে প্রেম প্রীতি সহজে কি আলাদা হইতে চায়? আলাদা হইতে চায় না। এই কারণে এখানে আরেকটা এনজাইম কাজ করে, নাম হচ্ছে এসএসবিপি বা সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এসএসবিপি বা হচ্ছে কি বলতো? সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। তো এইটা এসে কি করে? এই হেলিক্স দুটোকে পার্মানেন্টলি আলাদা করে দেয়। হেলিক্স দুটোকে পার্মানেন্টলি আলাদা করে দেয়। তাহলে হাইড্রোজেন বন্ধন ভাঙে কে? হেলিকেস। আর হেলিক্স দুটোকে পার্মানেন্টলি আলাদা করে এসএসবিপি, বাকি সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। ওকে, ভালো কথা। এবার দেখো আরেকটা এনজাইম আছে, সেটার নাম হচ্ছে পলিমারেজ। তো এই পলিমারেজ এনজাইমের কাজ হচ্ছে
প্রাইমার যুক্ত করা। আরেকটা সরি একটা এনজাইম আছে প্রাইমারেস। এই প্রাইমারের কাজ হচ্ছে এখানে প্রাইমার যুক্ত করা, অর্থাৎ এটাকে স্টার্ট করা। বুঝতে পারছো? স্টার্ট করা। এবার খেয়াল করো, এই যে জিনিসটা একদম সুন্দর করে কমপ্লিট হয়ে গেছে, দেখো কোনো ঘষা মাজা কোনো কিছু নাই, এইটাকে বলা হয় লিডিং সূত্র। এটাকে আমরা কি বলি বলতো? এটাকে হচ্ছে আমরা কি অগ্রগামী বা হচ্ছে কি বলতো লিডিং সূত্র বলি। অগ্রগামী বা কি লিডিং সূত্র। আরেকটা জিনিস দেখো, এই যে নিচেরটা এটা কিন্তু সুন্দরভাবে কমপ্লিট হয় নাই, এ দেখো কাটা ছেঁড়া হয়ে গেছে, এই কারণে এটার নাম হচ্ছে ল্যাগিং সূত্র। এটা ল্যাগিং মানে কি এখানে ল্যাগ আছে, যে ল্যাগিং সূত্র। তাহলে যেটা সুন্দরভাবে কমপ্লিট হচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে লিডিং, যেটা কমপ্লিট হয় না সেটাকে আমরা কি বলি বলতো? ল্যাগিং বলি। ওকে, ভালো কথা। এবার দেখো যে এখানে আসলে ল্যাগটা কি হয়। আমরা জানি যে এ এর সাথে কি টি, জি এর সাথে হচ্ছে কি বলতো সি যুক্ত হয়। এখন কখনো যদি এমন হয় যে এ এর সাথে টি না গিয়ে জি চলে গেছে, বা জি এর সাথে সি না গিয়ে সি এর সাথে টি চলে গেছে, মানে ভুল হয়, তখন এই বিষয়টাকে হচ্ছে পরিলক্ষিত হয়। এই যে ল্যাগিং এর জিনিসটা পরিলক্ষিত হয়। এটা আবিষ্কার করছে জাপানি সায়েন্টিস্ট ওকাঝোকি। এই কারণে এটার নাম হচ্ছে ওকাঝোকি ফ্র্যাগমেন্ট। এটার নাম কি বলতো? ওকাঝোকি ফ্র্যাগমেন্ট। তাহলে ওকাঝোকি ফ্র্যাগমেন্টটা কি? যে অ্যাডিনিনের সাথে থায়ামিন না গিয়ে হয়তো গুয়ানিন চলে গেছে, বা সাইটোসিলের সাথে গুয়ানিন না গিয়ে হচ্ছে তোমার হচ্ছে থায়ামিন চলে গেছে, মানে উল্টাপাল্টা হচ্ছে। তো মানুষের 10,000 জিনের মধ্যে এরকম একটা ভুল হইতে পারে। 10,000 জিনের মধ্যে কি বলতো এরকম ভুল হইতে পারে। তো ডিএনএ আবার নিজেই এই ভুলটাকে কারেকশন করতে পারে। এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে ডিএনএ মিসম্যাচ। আর এই যে ডিএনএ হচ্ছে ভুলটাকে সংশোধন করলো, এটাকে বলা হয় প্রুফ রিডিং। ঘটনাটাকে আমরা বলতেছি ডিএনএ মিসম্যাচ, আর ডিএনএ যে কারেকশন করলো এটাকে আমরা বলতেছি কি প্রুফ রিডিং। এবার দেখো কারেকশন করার জন্য আলটিমেটলি এখানে কি করতেছে, এটাকে কি যেটা ভুল হয়েছে সেটাকে কি কাইটা ফেলাই দিতে হবে। এই কারণে ওটারে কাটার জন্য কোন এনজাইম কাজ করে? রেস্ট্রিকশন। এবার কি জোড়া লাগাইতে হবে, জোড়া লাগাইতে কোন এনজাইম লাগবে? লাইগেস। জোড়া লাগাইতে কোন এনজাইম লাগবে বলতো? লাইগেস। তাহলে মানুষের কি এরকম হতে পারে। দেখো এমএমআর, ঠিক আছে, এমএমআর বলা হয় এই ঘটনাটাকে। এমএমআর মানে হচ্ছে ডিএনএ মিসম্যাচ রিপেয়ার। এটার কারণে দুইটা হচ্ছে ক্যান্সার হয়, একটা হচ্ছে কোলোরেক্টারাল ক্যান্সার, আরেকটা হচ্ছে তোমার জেরোডার্মা পিগমেন্টিনোসাম নামক চর্মরোগ। অর্থাৎ এই মিসম্যাচ হলে মানুষের দুইটা রোগ হতে পারে, একটা হচ্ছে কোলোরেক্টারাল ক্যান্সার, আরেকটা হচ্ছে তোমার জেরোডার্মা পিগমেন্টিনোসাম নামক হচ্ছে একটা কি বলতো চর্মরোগ। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু রেপ্লিকেশনটা একদম ডিটেলস পড়ে ফেলছি। এখানে এই যে এই জিনিসগুলো লেখা আছে, আমি এতক্ষণ যা যা বললাম এখানে হচ্ছে সব হচ্ছে লেখা আছে এই জিনিসগুলো, এই যে কি কি এনজাইম কাজ করে। আমি যে এনজাইম গুলো বলছি এর বাইরেও কিছু এনজাইম আছে, এইটা হচ্ছে এখানে কাজ করতেছে। তাহলে রেপ্লিকেশনটা ক্লিয়ার নাকি? রেপ্লিকেশনটা কি ক্লিয়ার? তাই তো? ক্লিয়ার হলে ভাইকে একটু লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানায় দাও যে তোমরা রেপ্লিকেশন ক্লিয়ার কিনা। ঠিক আছে, রেপ্লিকেশন ক্লিয়ার কিনা ভাইকে একটু হচ্ছে জানায় দাও। আর ডিএনএ এর একটা রঞ্জন পদ্ধতি আছে, এটা আবিষ্কার করছে বিজ্ঞানী ফ্লিউগেন, বা অনেক জায়গায় ফুলজিন বলে। তো ওনার নামটা একটু মনে রাখবা, যে ডিএনএ রঞ্জন পদ্ধতি ফ্লিউগেন বা হচ্ছে কি বলতো ফুলজিন বলে হয়, মানে ওই ইংরেজি থেকে বাংলা করার জন্য একটু তারতম্য হয় আর কি। সো এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইকে একটু লাভ রিঅ্যাক্ট এবং হচ্ছে কমেন্ট করে বলে দাও। ওকে ওকে, এবার আসো এরপরে কি আছে দেখো, ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন মানে কি? ডিএনএ থেকে কি তৈরি হবে? আরএনএ। যখন ডিএনএ থেকে হচ্ছে আরএনএ তৈরি হচ্ছে, এখানে এই যে কিছু জিনিস লাগতেছে, তার মানে ডিএনএ মাস্ট লাগবে, যেহেতু কি ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, ডিএনএ তো অবশ্যই লাগবে। এবার আসো, ট্রান্সক্রিপশন হচ্ছে কি প্রক্রিয়া। বুঝতে পারছো? ট্রান্সক্রিপশন হচ্ছে প্রক্রিয়া। তো আমরা যদি দেখি যে ট্রান্সক্রিপশন যে হচ্ছে প্রক্রিয়াটা আছে, এটা তিনটা পার্ট। সূচনা আমরা একটু লিখি, তারপরে হচ্ছে তোমার সূত্র বর্ধিতকরণ, আর একটা হচ্ছে কি সমাপ্তি। অর্থাৎ পরীক্ষায় যদি তোমাদেরকে আসে যে ট্রান্সক্রিপশন কিভাবে ঘটে, তিন ভাবে ঘটে: সূচনা, সূত্র বর্ধিতকরণ, আর হচ্ছে কি সমাপ্তি। সূচনা মানে কি বলতো? ট্রান্সক্রিপশন শুরু হয়, এটা কিন্তু 5 থেকে 3 প্রাইমের দিকে শুরু হয়। ট্রান্সক্রিপশনটা 5 থেকে 3 প্রাইমের দিকে শুরু হয়, এটা কিন্তু মনে রাখবা। 5 থেকে 3 প্রাইমের দিকে হচ্ছে ট্রান্সক্রিপশনটা কি শুরু হয়। তারপর হচ্ছে যেটাকে আমরা বলতেছি সূত্র বর্ধিতকরণ, ওই যে সূত্রটা তৈরি হলো, এইটার নাম হচ্ছে কি ইলংগেশন বলা হয় ইংরেজিতে। হ্যাঁ, এনজাইমগুলো লাগবে তো, আমি তো পড়াইছি, অনেকগুলো পড়াইছি, 2-4টা পড়াইনি। আমি যেগুলো পড়াইছি ওগুলো গুরুত্ব দিয়ে পড়বা আর কি। সমাপ্তিকরণ হচ্ছে
তারপরে সমাপ্ত হয়ে যায়। আর এখানে ডিএনএ এর মতো কিন্তু কোনো প্রুফ রিডিং হয় না, অর্থাৎ ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হয় তখন কিন্তু কোনো ধরনের প্রুফ রিডিং হচ্ছে না। ওকে, ভালো কথা। এবার আসো ট্রান্সক্রিপশন। তাহলে ট্রান্সক্রিপশন কি? আরএনএ থেকে কি তৈরি হচ্ছে? প্রোটিন তৈরি হচ্ছে, তাই না? আরএনএ থেকে কি তৈরি হচ্ছে বলতো? প্রোটিন তৈরি হচ্ছে। এটাকে আমরা বলি হচ্ছে, ওই ভুল লিখছে তো, এটা ট্রান্সলেশন হবে, ট্রান্সলেশন হবে, ট্রান্সলেশন। ওকে, কালকে কিন্তু তোমাদের উইকলি এক্সাম আছে সম্ভবত। উইকলি এক্সামে কিন্তু প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এটা থাকবে না, কারণ এটা তো ক্লাস হয় নাই, তোমাদের কোষ ও কোষের গঠন ক্লাস হয়েছে। আর কাল দিন পরে তোমরা হচ্ছে রুটিন পাবা। শনিবারে কার্যক্রম বন্ধ থাকবে, অর্থাৎ 26 তারিখে কার্যক্রম বন্ধ থাকবে। আচ্ছা, তাহলে দেখো তোমরা 26 তারিখ সকালে উইকলি এক্সাম দিবা, কালকে সারাদিন পড়বা। ওকে, দেখো রাইবোজোম নামক অঙ্গাণু যা কোষের সাইটোপ্লাজমে থাকে, মানে এটা কোথায় ঘটে আসলে এই পয়েন্টগুলো একটু মনে রাখবা। যে 20 প্রকার অ্যামিনো অ্যাসিডের জন্য 61 প্রকার কোডন থাকে, পলিসোম বা পলিরাইবোজোম, এগুলো কিন্তু পড়াইছি এই চ্যাপ্টারের শুরুতে, যে পলিসোম বা হচ্ছে কি পলিরাইবোজোম। তাহলে দেখো যে এই ট্রান্সলেশনটা কখন বন্ধ হয়? আমরা কিছু কোডনের নাম করছি না, স্টপ কোডন, স্টার্ট কোডন। যখন স্টার্ট কোডনটা কাজ করে তখন এই ট্রান্সলেশন প্রক্রিয়াটা শুরু হয়। যখন স্টপ কোডনগুলো চলে আসে তখন হচ্ছে কি বলতো, এটা স্টপ হয়ে যায়, ট্রান্সলেশনটা কি স্টপ হয়ে যায়। তাহলে দেখো এই যে আমরা অসুখ বিসুখ হলে অ্যান্টিবায়োটিক খাই, তো অ্যান্টিবায়োটিকের কাজ কি আসলে? অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে যে ব্যাকটেরিয়া যেগুলো আছে ব্যাকটেরিয়ার গ্রোথটাকে ইনহিবিট করে অথবা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। ব্যাকটেরিয়ার কি গ্রোথ, তোমরা ব্যাকটেরিয়ার প্রজনন আমি পড়াইছি না, যে তোমরা দেখছো না যে কিভাবে সংখ্যা বৃদ্ধি করে। সো এই যে ব্যাকটেরিয়ার যে প্রজনন আছে এটাকে ইনহিবিট করে অথবা কি মানে বাধা দেয়, আর অথবা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। তাহলে দেখো ইরিথ্রোমাইসিন যে অ্যান্টিবায়োটিকটা আছে এটা হচ্ছে রাইবোজোমে এমআরএনএ এর চলনে হচ্ছে বাধা দেয়, রাইবোজোমে এমআরএনএ এর চলনে হচ্ছে বাধা দেয়। ঠিক আছে, এটা মনে রাখবে কি, রাইবোজোম, রাইবোজোমের এমআরএনএ এর চলনে। তারপর দেখো নিওমাইসিন, এটা এমআরএনএ টিআরএনএ এর মধ্যে অন্তঃবিক্রিয়াতে বাধা দেয়। অর্থাৎ যখন তোমার ব্যাকটেরিয়ার এই এমআরএনএ আর টিআরএনএ বিক্রিয়া শুরু করে তখন তুমি যদি নিওমাইসিনটা খাও, নিওমাইসিন ওখানে গিয়ে বাধা দেয়, এই ব্যাকটেরিয়াকে আর প্রজনন করতে দেয় না। তারপরে টেট্রাসাইক্লিন, বহুল প্রচলিত অ্যান্টিবায়োটিক, আমরা কিভাবে মনে রাখবো? টিটি, এই যে টেট্রাসাইক্লিন হচ্ছে টিআরএনএ, টেট্রাসাইক্লিন টিআরএনএ, টিটি টেট্রাসাইক্লিন টিআরএনএ, টিটি টেট্রাসাইক্লিন টিআরএনএ। ঠিক আছে, যে টেট্রাসাইক্লিন টিআরএনএ। তারপরে দেখো ক্লোরোমাইসিন, এটা মনে রাখবা কপ। ঠিক আছে, ক্লোরোমাইসিন পেপটাইড বন্ধন সৃষ্টিতে। পেপটাইড বন্ধন মানে কি? প্রোটিনগুলো পরস্পরের মধ্যে যে বন্ধন দ্বারা আবদ্ধ হয় সেটাকে আমরা কি বলি বলতো? প্রোটিনগুলো না, অ্যামিনো অ্যাসিডগুলো পরস্পরের মধ্যে যে বন্ধন দ্বারা আবদ্ধ হয় সেটাকে আমরা বলি কি? পেপটাইড বন্ধন। এবার অ্যামিনো অ্যাসিডই যদি না তৈরি হইতে দেয়, ভেঙে ফেলে, তাহলে তো প্রোটিন তৈরি হবে না, আর প্রোটিন না তৈরি হলে কি ব্যাকটেরিয়া বাঁচবে না। তাহলে এই যে ক্লোরোমাইসিনে কি করে? পেপটাইড বন্ধন সৃষ্টিতে বাধা দেয়। তারপরে আসো স্ট্রেপ্টোমাইসিন, এটা ট্রান্সলেশনের সূচনা লগ্নে ভূমিকা পালন করে। তাহলে এই যে স্ট্রেপ্টো মনে রাখবা কি, যে টয়রাফলা, তার মানে ক্লোরোমাইসিন মনে রাখবা কপ, ক্লোরোমাইসিন পেপটাইড বন্ধনী, স্ট্রেপ্টো ট্রান্সলেশন, টয়রাফলা, টেট্রাসাইক্লিন টিআরএনএ, টেট্রাসাইক্লিন টিআরএনএ। তার মানে কষ্ট করতে হচ্ছে দুইটা নিয়ে, মনে রাখবা রাইবোজোমে এমআরএনএ এর চলনে, আর নিওমাইসিন এমআরএনএ টিআরএনএ হচ্ছে কি আন্তঃবিক্রিয়াতে হচ্ছে বাধা দেয়। ওকে, এই দেখো তোমাদের অনেক সিনিয়র হচ্ছে উইকলি এক্সামগুলো 100 মার্কের হয়। তোমাদের অনেক সিনিয়র ভাইয়া পুরা কমেন্ট করতেছে যে তারা একসময় ক্লাস করতো। এবার আসো বংশগতি নিয়ে হচ্ছে আমরা পড়াশোনা করি, যে জিন এবং জেনেটিক কোড। ঠিক আছে, জিনটা কি আসলে? জিন হচ্ছে ক্রোমোজোমের একটা খণ্ডাংশ, ক্রোমোজোমের কি একটা খণ্ডাংশ যেখানে সাধারণত ডিএনএ অবস্থান করে। ঠিক আছে, ডিএনএ অবস্থান করে। জিনের বিভিন্ন একক হয়, রেকন, মিউটেশন। খেয়াল করো, রেকন রিকম্বিনেশনের একক, মিউটন মিউটেশনের একক, আর সিস্ট্রনটা কি কাজের একক। এই দুইটা নরমালি মনে রাখা যায়, রেকন রিকম্বিনেশন, মিউটন মিউটেশন, আর সিস্ট্রন হচ্ছে কি বলতো? কার্যের একক। রেকন মিউটন অপেক্ষা সিস্ট্রনের দৈর্ঘ্য অনেক বেশি হয়, মনে রাখবা সিস্ট্রন যেহেতু কাজের একক এর দৈর্ঘ্য কি অনেক বেশি হয়। আচ্ছা, তারপর দেখো আদি কোষে জিন প্রকাশ। ঠিক আছে, আদি কোষ, যেমন একটা আদি কোষের এক্সাম্পল হচ্ছে কি? ব্যাকটেরিয়া, তাই না? এটা আদি কোষের এক্সাম্পল হচ্ছে কি? ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়াতে কিভাবে জিন প্রকাশ পায়? গাঠনিক জিন, প্রমোটার জিন বা উদ্দীপক জিন, অপারেটর জিন বা হচ্ছে কি বলতো
চালক জিন আর হচ্ছে রেগুলেটর জিন বা হচ্ছে কি নিয়ন্ত্রক জিন। এই 4 ধরনের হচ্ছে আমরা পাই। পরীক্ষা আসবে নিচের কোনটি আদিকোষে জিন প্রকাশ নয়, তাহলে আদিকোষে জিন প্রকাশ গাঠনিক জিন, প্রমোটার জিন বা হচ্ছে উদ্দীপক, অপারেটর জিন বা চালক, রেগুলেটর জিন বা হচ্ছে কি নিয়ন্ত্রক। তারপর আসো প্রকৃত কোষে জিন প্রকাশ। আমরা তো আদিকোষে জিন প্রকাশ পড়লাম, প্রকৃত কোষে জিন প্রকাশটা আমরা যদি পড়ি ট্রান্সক্রিপশন, এমআরএনএ প্রসেসিং, ট্রান্সলেশন, তারপর হচ্ছে তোমার ট্রান্সলেশন পরবর্তী প্রসেসিং। চলো আমরা লেখার চেষ্টা করি। ট্রান্সক্রিপশন, তারপর হচ্ছে এমআরএনএ প্রসেসিং, এমআরএনএ প্রসেসিং প্রসেসিং তারপরে দেখি 3 নম্বরে হচ্ছে ট্রান্সক্রিপশন, এমআরএনএ, ট্রান্সলেশন, ট্রান্সলেশন। এরপর আরেকটা ধাপ আছে, 6টা ধাপ বলতে 6টা জিনিস। 6 নম্বর আছে ট্রান্সলেশনের পরে যে কাহিনীগুলো ঘটে আর কি, মানে ট্রান্সলেশন পরবর্তী প্রসেসিং। টোটাল 5টা, এখানে কয়টা লিখছি 1 2 3 4। আর হচ্ছে 5 নম্বরটা হচ্ছে ফিডব্যাক। ঠিক আছে, 5 নম্বরটা হচ্ছে কি বলতো, ফিডব্যাক ইনহিবিশন প্রক্রিয়ার মাধ্যমে। ফিডব্যাক বা জাস্ট পয়েন্টগুলো মনে রাখবা, এগুলো ডিটেলস আসেও না আর ওইভাবে ডিটেলস নাইও, আর ডিটেলস দরকার পড়ে না। আমার কথা হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকু পড়বা, বেশি পড়তে গেলে ভুলে যাবা কি দরকার। এই যে আমি যে ক্লাসগুলো নেই তোমাদের দেখবা একদম খুঁটিনাটি সব পড়ায় দিই। মানে তুমি যদি বই টই কিচ্ছু না পড়ে শুধু আমার ক্লাস করো, তুমি যে কোনো অ্যাডমিশন টেস্টে 90% নাম্বার ক্যারি করতে পারবা। ঠিক আছে, জাস্ট ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা, ক্লাসের নোট পড়বা, পরীক্ষা দিবা, 90% নাম্বার ক্যারি করতে পারবা। আর বইটা এগুলো পড়লে 97-98% নাম্বার ক্যারি করতে পারবা। তুমি দেখো যে আমি যে পড়াচ্ছি, পড়ানোর পরে এখান থেকে কোশ্চেনগুলো সলভ করবা, দেখবা আমি যা বলছি তাই। ওকে, তাহলে দেখো যে প্রকৃত কোষের জিন প্রকাশ, ট্রান্সক্রিপশন, এমআরএনএ প্রসেসিং, ট্রান্সলেশন। 4 নম্বরটা হচ্ছে ট্রান্সলেশনের পরবর্তী প্রসেসিং, ট্রান্সলেশনের পরবর্তী প্রসেসিং। আর 5 নম্বর হচ্ছে ফিডব্যাক। ওকে, তারপর আসে বিভিন্ন ধরনের জিন, এগুলো তোমরা একটু দেখবা। লিথাল জিন, অঙ্কোজিন, সেক্স ক্রোমোজোমাল জিন, ট্রান্স জিন, খণ্ডিত জিন, সিউডো জিন, তাই তো, লিং জিন, অটোসোমাল জিন, হেলান্ড্রিক জিন। মানুষের কানের লোম হচ্ছে হেলান্ড্রিক জিন। এই দেখো কোনটা কি কি, এগুলো একটু মনে রাখবা। ঠিক আছে, মানুষের কানের লোম এরা কি হেলান্ড্রিক জিন। তারপরে দেখো মিউটেশন। ঠিক আছে, মিউটেশনের সোজা বাংলা ভাষা হচ্ছে ডিএনএ সিকোয়েন্সে পরিবর্তন। কি বলছি বলতো, মিউটেশনের খাঁটি বাংলা ভাষা হচ্ছে ডিএনএ সিকোয়েন্স পরিবর্তন। তোমাকে যদি প্রশ্ন করা হয় ডিএনএ সিকোয়েন্সে পরিবর্তনকে কি বলে, তুমি অ্যান্সার করবা মিউটেশন। অ্যান্সার করবা কি বলতো, মিউটেশন। মিউটেশন আমার কয়েক প্রকার, জেনেটিক, পয়েন্ট, মিসড, ননসেন্স। তার মানে কি, জেনেটিক মিউটেশন, পয়েন্ট মিউটেশন, মিসড মিউটেশন, ননসেন্স মিউটেশন। তাহলে মিউটেশন বলতে আমরা কি বুঝছি, ডিএনএ সিকোয়েন্সে পরিবর্তন। মিউটেশন কয় প্রকার, 4 প্রকার। কি কি বলছি বলতো, জেনেটিক মিউটেশন, তারপর হচ্ছে পয়েন্ট মিউটেশন, মিসড মিউটেশন, আর হচ্ছে কি বলতো আমরা লাস্ট ওয়ান হচ্ছে ননসেন্স মিউটেশন। ওকে, এবার আসো জেনেটিক কোড। আমরা যদি বলি জীবের বৈশিষ্ট্য স্থানান্তরকারী কোডকে জেনেটিক কোড বলে। ঠিক আছে, জীবের বৈশিষ্ট্য স্থানান্তরকারী কোডকে কি জেনেটিক কোড বলা হয়। জেনেটিক ইনফরমেশনের মূল একক হচ্ছে ট্রিপলেট, মানে 3টা কোডন থাকে আর কি। জেনেটিক ইনফরমেশনের মূল একক হচ্ছে কি বলতো, ট্রিপলেট, যেখানে আমরা কয়টা কোডন পাই বলতো, 3টা হচ্ছে কোডন পেয়ে থাকি। মানে আমরা যদি সোজা বাংলা ভাষায় বলি যে 3টি নিউক্লিওটাইডের বিন্যাসকেই কি বলা হয় বলতো, কোডন বলা হয়। ঠিক আছে, 3টি নিউক্লিওটাইড, তোমরা পড়ো না আমরা যাবো যদি ইউএজি, আরে গাধা, ইউএজি মানে কি বলতো, ইউরাসিল, অ্যাডেনিন, গুয়ানিন, তাই না। তারপরে দেখো ইউএএ, ইউরাসিল, অ্যাডেনিন, মানে এই যে 3টা যখন পরস্পর যুক্ত হয় তখন আমরা তাদেরকে কি বলি বলতো, কোডন বলে থাকি। এবার দেখো বেশ কিছু বৈশিষ্ট্য আছে জেনেটিক কোড থেকে। ট্রিপলেট, ওই যে বললাম 3টা লাগে। তারপরে জেনেটিক কোড হচ্ছে ডিজেনারেটিং। জেনেটিক কোড কি বলছে বলতো, ডিজেনারেটিং। তার মানে হচ্ছে একাধিক কোড একটা অ্যামিনো অ্যাসিডকে নির্ধারণ করতে পারে। আমরা একটু পরে ছকে গিয়ে দেখবো যে একাধিক কোড হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড, একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করতে পারে, একাধিক কোড। তারপরে দেখো জেনেটিক কোডকে আমরা কি বলছি, দ্ব্যর্থহীন। একটি কোড কখনোই একাধিক অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না। একটা কোড কখনোই একাধিক অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না। একদম সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি, একাধিক অ্যামিনো
অ্যাসিডকে নির্দেশ করে না। তার মানে আমরা কি বলছি, আমরা এটা ছকে গেলে বুঝতে পারবো যে জেনেটিক কোড ডিজেনারেটিং, অর্থাৎ একাধিক কোড একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করতে পারে। একটু ধৈর্য ধরো, আমরা ছকে গেলে বুঝতে পারবো। তারপরে দেখো হচ্ছে একটা কোড একাধিক অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না, এটাকে আমরা বলবো হচ্ছে কি দ্ব্যর্থহীন। তারপরে আসো জেনেটিক কোডকে আমরা কি বলছি বলতো, সার্বজনীন, অর্থাৎ এই কোডগুলো এই কুত্তা বিলাইতে থাকলেও যা নির্দেশ করবে, মানুষে থাকলেও কি তাই নির্দেশ করবে, বুঝতে পারছো? উদ্ভিদে থাকলেও তাই নির্দেশ করবে। এই কারণে এদেরকে আমরা কি বলি বলতো, সার্বজনীন বলি। তারপরে দেখো এই যে দুইটা আমরা পড়ি, সূচনা নির্দেশ আর হচ্ছে কি সমাপ্তি নির্দেশ। তার মানে টোটাল কোডন আছে কয়টা, 64টা। এর মধ্যে হচ্ছে আমরা যদি দেখার চেষ্টা করি, 3টা কোড কোনো অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না। এই যে 3টা কোড কোনো অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না, তাদেরকে আমরা বলি হচ্ছে স্টপ কোডন। তাদেরকে আমরা কি বলি, স্টপ কোডন। তার মানে স্টপ কোডনের কাজ হচ্ছে কোনো অ্যামিনো অ্যাসিডকে কি করে না বলতো, নির্দেশ করে না। আর একটা কোড আছে যারা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, তাদেরকে বলা হয় হচ্ছে তোমার স্টার্ট কোডন। এটা হচ্ছে AUG বা GUG, দুটাই মনে রাখবা। AUG বা হচ্ছে কি GUG, এরা সূচনা নির্দেশ করে, অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে। সবগুলোই অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, তবে এটার কাজ হচ্ছে স্টার্ট করা প্রক্রিয়াটাকে, ট্রান্সলেশনটাকে। এই জেনেটিক কোডের কাজ হচ্ছে ট্রান্সলেশন প্রক্রিয়ায়। আর সমাপ্তি নির্দেশ করে কি 3টা কোডন। এই ট্রান্সলেশন প্রক্রিয়ায় যদি 3টা কোডন আমি মনে রাখতাম এভাবে, আগা, এই দেখো UAA UAG আক, তারপরে UGA আগা, UAA তারপরে UAG আক, UGA আগা, বুঝতে পারছো? তার মানে হচ্ছে আগা, এরা হচ্ছে কি নির্দেশ করে, সমাপ্তি নির্দেশ করে, কারণ এরা কোনো অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না। এটাকে বলা হয় অক্রি, অ্যাম্বার আর হচ্ছে ওপাল। এটাকে বলা হয় অক্রি, এটাকে বলা হয় অ্যাম্বার, আর একটাকে বলা হচ্ছে ওপাল। অক্রি, অ্যাম্বার আর হচ্ছে কি ওপাল। ওকে, এবার আসুন এই যে এই ছকটা, জাহাঙ্গীরনগরে প্রচুর প্রশ্ন আসে, চলো আমরা একটু সহজ করার চেষ্টা করি। এই ছকটা কেমনে বানাইছে জানো, খুব ইন্টারেস্টিং ভাবে এই ছকটা বানান, তুমি নিজেও বানাইতে পারবা, একদম সেম টু সেম মিলে যাবে। এই খেয়াল করো, UCAG, ওকে, এই পাশে দিবা UCAG, এই যে এখানেও দিবা UCAG। কয়বার লিখছো, 4 বার। এবার এখানে 4টা দিয়ে দাও, UCAG, ওকে। এবার মিলাও ইউ, আর এই যে এখান থেকে প্রথমটাই দেখো ইউ, তারপর আমার সেম ইউ। এ দেখো এই ঘরে যা আছে সব, প্রথম দুইটা সব ইউ, এই যে দেখো ইউ। তার মানে প্রথম দুটো কি ইউ এর সাথে এই যে 4টা একসাথে যুক্ত হয়েছে, দেখো ইউ সি, UA, UG, সোজা হিসাব। তারপর একটা সেম, খেয়াল করো এই যে এটার সাথে এটা, খেয়াল করো সবগুলো প্রথম দুইটা UC, তারপর ওদের সাথে কি যাবে UCAG, তারপরটা সেম UA, তারপরে কি যাবে UCAG, এই দেখো UCAG, বুঝতে পারছো? এইভাবে টোটাল ছকটাকে হচ্ছে কমপ্লিট করা হয়েছে। এবার চলো আমরা আসলে কি পড়বো, ঠিক আছে, আমরা একটু বোঝার চেষ্টা করি। আসলে প্রথম কথা দেখো, আমি কিছু জিনিসগুলোকে মার্ক করি যেগুলো হচ্ছে আমাদের ম্যান্ডেটরি। এই দেখো শুরু নির্দেশ করে যে কোডনটা, এটা হচ্ছে কি AUG বা হচ্ছে কি GUG। এটা কোন অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, মেথিওনিন। 20 প্রকার অ্যামিনো অ্যাসিড আছে, বুঝতে পারছো? তো 20 প্রকার অ্যামিনো অ্যাসিডের মধ্যে একটা অ্যামিনো অ্যাসিডের নাম হচ্ছে কি বলতো, মেথিওনিন। তাহলে AUG কাকে নির্দেশ করে, মেথিওনিনকে নির্দেশ করে। ওকে, ভালো কথা। তারপরে দেখো এই যে বন্ধের নির্দেশ দিচ্ছে, দেখো UAA, UAG, UGA, দেখো এরা কোনো অ্যামিনো অ্যাসিডকেই নির্দেশ করতেছে না। এরা কি কোনো অ্যামিনো অ্যাসিডকেই নির্দেশ করতেছে না, এটা না, কিন্তু এটা বাদ। ওই 3টা আর কি কোনো অ্যামিনো অ্যাসিডকেই নির্দেশ করতেছে না। এই সাইড দিয়ে যেগুলো লেখা, এগুলো সব অ্যামিনো অ্যাসিড, ফিনাইলঅ্যালানিন, লিউসিন, তারপর হচ্ছে কি প্রোলিন, তাই না? এটা দেখো এখানে আমরা দুটো শব্দ পড়ছিলাম, যে একটা বলছি জেনেটিক কোড ডিজেনারেটিং, একাধিক কোড একটি অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে। এই দেখো এই যে কি একাধিক কোড, ঠিক আছে, কয়টা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করতেছে, একটা। এই কথাটাই আমরা পড়ছি যে একাধিক কোড একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে। তারপরে দেখো আমরা পড়ছি যে একটা কোড একাধিক অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না। খেয়াল করো তো যে একটা কোডের সাইডে একাধিক অ্যামিনো অ্যাসিড আছে কিনা, দেখো কোথাও নাই। একটা কোডের সাইডে কোথাও কিন্তু একাধিক অ্যামিনো অ্যাসিড নাই।
সো এটা ওকে। এবার বোঝার চেষ্টা করো এখান থেকে কি কি টাইপের প্রশ্ন আসে। পরীক্ষায় প্রশ্ন দেয় লিউসিনকে নির্দেশকারী কোডনের সংখ্যা কয়টি। খেয়াল করো লিউসিনকে নির্দেশকারী কোডনের সংখ্যা কয়টি। এখানে 4, এখানে হচ্ছে 2, তার মানে কয়টা বলো তো? 6টা। লিউসিনকে নির্দেশ করে হচ্ছে কি 6টা। তার মানে তুমি কিন্তু এই তথ্যগুলো মনে রাখবা, এটা নিজে নিজে বের করবা যে লিউসিনকে নির্দেশ করে কয়টা কোডন। এই দেখছো লিউসিনকে কয়টা। তারপরে দেখো হচ্ছে এই যে ভ্যালিন, ভ্যালিনকে কয়টা বলো তো? 4টা। ভ্যালিনকে কয়টা বলো তো? 4টা। তারপরে দেখো হচ্ছে তোমার সেরিন, সেরিনকেও কয়টা? 4টা। ম্যাক্সিমামই 4টা, সবচেয়ে বেশি হচ্ছে লিউসিন। লিউসিনকে কয়টা নির্দেশ করে বলো তো? 6টা। ওকে, এবার ভালো কথা। এবার পরীক্ষায় প্রশ্ন আসে যে নিচের কোন কোডটি হিস্টিডিনকে নির্দেশ করে, নিচের কোন কোডটি প্রোলিনকে নির্দেশ করে, ঠিক আছে, নিচের কোন কোডটি থ্রিওনিনকে হচ্ছে নির্দেশ করে। এই টাইপের হচ্ছে প্রশ্নগুলো আসে। এখন এখানে যা কিছু আছে এত মনে রাখা হচ্ছে অনেক টাফ ব্যাপার, তবে আমরা একটু চেষ্টা করব, ঠিক আছে। আমি কিছু টেকনিক বলে দিব, একটু হেল্প হবে তোমাদের। তবে যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা না তাদের এটা এত কষ্ট করে পড়ার দরকার নাই, এটা বেসিক্যালি জাহাঙ্গীরনগরে আসে। ওকে, এবার আসো যে আমরা আসলে হচ্ছে কিভাবে একটু পড়ার চেষ্টা করবো আর কি। যেমন ভ্যালিন, ঠিক আছে, এই দেখো ভ্যালিন, ভ্যালিন, ঠিক আছে। ভ্যালিনের দেখো কি দিয়ে শুরু হয়েছে, তুমি শুধু প্রথম দুইটা মনে রাখো, পরেরগুলো মনে রাখার দরকার নাই। তো তুমি যদি মনে রাখো GU, তার মানে এখানে কি আছে UCAG ক্রমান্বয়ে চলে আসবে। তার মানে কি তুমি এই প্রথম দুইটা, এই যে এই প্রথম দুইটা মনে রাখতে হবে, ঠিক আছে, প্রথম দুইটা মনে রাখতে হবে। তাহলে আমরা ভ্যালিনেটটা কিভাবে মনে রাখি, দেখো যে ভ্যালিনেটটা শুরু হয়েছে কি GU দিয়ে, ঠিক আছে, GU দিয়ে হচ্ছে ভ্যালিনেটটা শুরু হয়েছে। তার মানে তুমি মনে রাখবা GUV, ঠিক আছে, GUV, তার মানে ভ্যালিন GU দিয়ে শুরু হয়েছে। তার মানে GU তে কি আসতে পারে? UCAG আসতে পারে। ওকে, GUV দিয়ে হচ্ছে কি ভ্যালিন। তারপরে দেখো হচ্ছে অ্যালানিনেটটা কিভাবে মনে রাখবা, যেগুলো ইম্পর্টেন্ট এগুলো আমরা মনে রাখার চেষ্টা করবো। অ্যালানিনেটটা হচ্ছে কিভাবে হচ্ছে আমরা মনে রাখবো, ঠিক আছে। তুমি মনে রাখবা একা একা, একা একা জিসিতে যাও, ঠিক আছে, একা একা জিসিতে যাও, ঠিক আছে। চট্টগ্রামে না কোন জায়গায় যেন একটা জায়গা আছে জিসির মোড় বলে আর কি, একা একা জিসিতে যাও। তার মানে অ্যালানিন হচ্ছে কি জিসি, আর যেহেতু জিসি আছে তাহলে তুমি বসায় দাও UCAG, UC হচ্ছে কি AG। তার মানে আমরা ভ্যালিন দেখলাম, তারপরে হচ্ছে কি বলতো অ্যালানিন দেখলাম, তারপর হচ্ছে থ্রিওনিন, ঠিক আছে। তো থ্রিওনিন, ঠিক আছে, এটা মনে রাখবা। আমরা বলি না এসি, তুই এটা কি কাজ করছস, এই টাইপের কথা বলি না। তো তুমি বলবা এসি 3 পিসটা দেখতে খুব খারাপ, এসি 3 পিসটা দেখতে কি খুব খারাপ। তার মানে এই যে থ্রিওনিন 3 পিস তো বোঝো মেয়েরা, ছেলেরা জানো তোমরা হয়তো গিফট টিপ যদি কাউকে করে থাকো। তার মানে আমরা কি বলছি এসি 3 পিসটা দেখতে খুব খারাপ, ঠিক আছে। তার মানে থ্রিওনিন কি এসি দিয়ে, থ্রিওনিন কি এসি দিয়ে, তার মানে এসি, আর যেহেতু এসি আছে তাহলে কি UCAG সুন্দর করে বসায় দিবা, UCAG সুন্দর করে হচ্ছে বসায় দিবা। তারপরে আসে হচ্ছে প্রোলিন, ঠিক আছে, প্রোলিন দেখবো, প্রোলিন সিসি মনে রাখবা, সিসি প্রোলিন, কি মনে রাখবা বলো তো সিসি প্রোলিন। তার মানে আমরা বলছি এসি 3 পিসটা দেখতে খুব খারাপ, তার মানে এসি হচ্ছে কি থ্রিওনিন, 3 পিস দিয়ে কি থ্রিওনিন। আর হচ্ছে প্রোলিনটা মনে রাখবা হচ্ছে যে সিসি প্রোলিন, সিসি প্রোলিন। তার মানে যে প্রোলিন দিয়ে দেখো CCCC UCAG, ঠিক আছে, UCAG। তারপর দেখো লিউসিনটা মনে রাখবা, লিউসিন কিউসিন, লিউসিন কিউসিন, এভাবে মনে রাখবা, লিউসিন কিউসিন, লিউসিন কিউসিন। এই দেখো লিউসিন কিউসিন, CU কিউসিন, লিউসিন কিউসিন। তাহলে দেখো তোমার হয়ে গেছে। কিউসিন মানে কি CU, তারপরে হচ্ছে CAG, এভাবে বসাই দিবা। তার মানে লিউসিন কিউসিন, লিউসিন কিউসিন, তাই না। তারপরে প্রোলিন, সিসি প্রোলিন, সিসি প্রোলিন। তারপরে মনে রাখবে এসি 3 পিসটা দেখতে খারাপ, এসি 3 পিসটা দেখতে খারাপ। ভ্যালিন GUV, ভ্যালিন, ঠিক আছে, GUV ভ্যালিন। তারপর হচ্ছে তোমার অ্যালানিন, একা একা জিসিতে যেও না, একা একা জিসিতে যেও না। এ দিয়ে অ্যালানিন, আর হচ্ছে জিসি দিয়ে কি বলতো জিসি, জিসি দিয়ে কি বলতো জিসি। এগুলো একটু মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে।
তারপরে এই যে এটা মনে রাখতে পারো আরজিনিন, ঠিক আছে, এই যে আরজি, জি দিয়ে হলো সিজি, এও মনে রাখবা আরজি সিজি, আরজি সিজি, তার মানে হচ্ছে লিউ কিউ, লিউ কিউ, লিউ কিউ। তুমি যে একবার পড়লেই পেরে যাবে ব্যাপারটা কিন্তু তা না, বারবার পড়তে হবে। লিউ কিউ, লিউ কিউ। আর আরজিনিন কি পড়বা? আরজি সিজি, আরজি সিজি, তাহলে সিজি ইউসি এজি। তোমার জাস্ট প্রথম দুইটা মনে রাখতে হবে, 3 নম্বরটা মনে রাখার দরকার নাই। ওকে, তাহলে এইভাবে আমি যেগুলো বলে দিলাম এগুলো মনে রাখার চেষ্টা করবা আস্তে আস্তে। এটা একদিনে হবে না যে তুমি আজকে পড়লেই যে সব পারবা, ব্যাপারটা তা না। যত প্র্যাকটিস করবা, বারবার পড়বা, এটা পারবা। আশা করি তোমরা নতুন একটা জিনিস শিখতে পারছো। তাহলে সবাই সবকিছু ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিয়েক্ট এবং কমেন্ট করে জানাও যে সবাই সবকিছু ক্লিয়ার কিনা।